মন যা খোঁজে কিছু ভালোবাসা, প্রেমার গল্প সবই পাবে। শোনো যদি ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প, ভিন্ন স্বাদের গল্প। নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। এখন শুনবেন নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা নীল প্রেমিকের তৃতীয় পর্ব। দুজনেই অজানা ইতিহাসের সাক্ষী হয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। দমকা বাতাস দেয়, আকাশে চাঁদ ঝলমল করে ওঠে, শুকনো পাতারা এলোমেলো উড়ে যায়। মনে হয় পৃথিবীর প্রান্তসীমা এসে পৌঁছেছে ওরা। হঠাৎ সরসর শব্দ। সৃঞ্জয় চমকে তাকায়। দিব্য টর্চের আলো ফেলে। চমকে ওঠে সৃঞ্জয়। দিব্য যে চমকে ওঠেন না তা নয়, দুটো সাপ একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। চ্যাটালো শরীরের রং বাদামি, তাতে কালো ফুটকি। স্যার, আমার ভীষণ ভয় করছে। এ তো হাইলি পয়জনাস সাপ। চলুন এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, যদি ওরা আমাদের তাড়া করে। দিব্য হাসেন, বলেন, ওরা এখন শরীরের খেলায় মগ্ন সৃঞ্জয়ী। ওরা এখন হিংসার কথা ভুলে গেছে। এই হলো সর্প মিথুন। এই দৃশ্য চট করে দেখতে পাওয়া যায় না। ইস, ক্যামেরাটা যে কেন আনলাম না। সৃঞ্জয়ী বুঝল, একটু যেন লজ্জা পেল। কিছুক্ষণ তাকিয়ে থাকলো সেদিকে। নিশ্চল হয়ে পড়ে আছে সাপ দুটো। সৃঞ্জয়ী মৃদুস্বরে বলল, স্যার, ওদের ডিস্টার্ব করার দরকার কি? চলুন আমরা তফাতে যাই। বেশ খানিকটা সরে এসে একটা চৌকো পাথর, যেন মানুষের বসার জন্যই রাখা আছে সেখানে। দিব্য বসলেন, সৃঞ্জয়ী বসল। সৃঞ্জয়ী অনুভব করছে তার শরীরে কি এক রোমাঞ্চ কাজ করছে। এরকম হয়নি কখনো। দিব্য এত চুপচাপ কেন? দিব্য কিছু বলছেন না কেন? হঠাৎ দিব্য সৃঞ্জয়ীর মুখটা নিজের দিকে আলতো করে টেনে আনলেন। কোনো বাধা দিল না সৃঞ্জয়ী, চমকে উঠল না। দিব্য ফিসফিস করে বললেন, এই মুহূর্তে আমি যদি বলি আমি তোমাকে ভালোবাসি, তাহলে তুমি কি তা বিশ্বাস করবে সৃঞ্জয়ী? সৃঞ্জয়ী মুখে কিছু বলল না, শুধু নিজের ঠোঁট দুটো দিব্যর ঠোঁটে ডুবিয়ে দিল। কোনোদিনও সে কোনো পুরুষকে চুম্বন করেনি, কিন্তু আজ মনে হচ্ছে দিব্যই তার চুম্বনের যোগ্য। দিব্য বুঝতে পারছেন সৃঞ্জয়ী ভীষণ কামাতুর হয়ে উঠেছে। তিনি একটু অবাক হয়ে যাচ্ছেন। তিনি বুঝতে পারেননি ব্যক্তিত্বময়ী আপাতগম্ভীর এই মেয়েটির সেক্স এত প্রবল। সৃঞ্জয়ী তার জিভ দিয়ে দিব্যর কপাল স্পর্শ করছিল, তারপর দিব্যর কানের লতি, তার চিবুক, অবশেষে তার জিভ সে ঢুকিয়ে দিল দিব্যর হায়ের মধ্যে। সৃঞ্জয়ীর জিভে বিষ আছে, আগুন। দিব্য এতদিন যেন কুঁকড়ে ছিল, এবার তিনিও জেগে উঠছেন। তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ জেগে উঠছে। দিব্য মৃদু এবং কোমল ভাবে সৃঞ্জয়ী টপ খুলে ফেলল। সৃঞ্জয়ী বাধা দিল না, সে আরো নিবিড় ভাবে দিব্যকে জড়িয়ে ধরল। সৃঞ্জয়ীর ব্রায়ের ফিতে খুলে দিলেন দিব্য। আহ, কি সুন্দর দুটো স্তন সৃঞ্জয়ীর! অজন্তা এলোরা বা কোনারকের গায়ে আঁকা পাথরের নর্তকী স্তন তো এরকমই সুডল, কঠিন, পুরুষ্টু, রসালো। দুটো বৃন্ত যেন রসালো লিচুর দুটো বীজ।
সৃঞ্জয় তার দুহাত ওপরে তুলল। দিব্য ইঙ্গিত বুঝলেন। তিনি সৃঞ্জয়ের বগলে নিজের মুখ ডুবিয়ে দিলেন। অদ্ভুত সোঁদা গন্ধ নাকে এলো। কোমল রোমের স্পর্শ নাকে। আহ, মেয়েদের বগলেও এত কাম সুপ্ত থাকে। এরপর দিব্যকে যেন কিছু করতে হচ্ছে না, সৃঞ্জয় তাকে পরিচালিত করছে। দিব্যর মাথাটা ধরে সে নিজের দুই উত্তুঙ্গ স্তনের দিকে নিয়ে এল। দিব্য স্তনবৃন্তে ঠোঁট ছোঁয়াল। শিশু যেমন মায়ের স্তনবৃন্ত কামড়ে ধরে, সেভাবে দাঁত দিয়ে কামড়ে ধরল। সৃঞ্জয় শিউরে শিউরে উঠছিল, আর তার মুখ দিয়ে আশ্লেষের আরামের আওয়াজ বের হচ্ছিল। দিব্যর ঠোঁট স্তন থেকে নাভিতে এলো, তারপর তলপেট। সৃঞ্জয়ের তলপেট যেন কোনো মহাসাগরের মসৃণ বেলাভূমি। কি কোমল, কি তপ্ত, কামজরে পুড়ে যাচ্ছে। এরপর দিব্য সৃঞ্জয়ের ট্রাউজার খুললেন, গোলাপি রঙের প্যান্টি খুললেন। সৃঞ্জয়ী বসেন। সে পাথর থেকে উঠে দাঁড়িয়েছে। চাঁদের আলো পড়েছে তার চুলে, তার পিঠে, তার স্তন চূড়ায়। যেন অজস্র কালো পিঁপড়ে দিয়ে তৈরি ত্রিভুজাকৃতি যোনিদেশ, যা হয়তো পৃথিবীর নবম আশ্চর্য। তাই কি? হয়তো তাই। যে কোনো যুবতী নারীর যোনি প্রদেশে লুকোনো থাকে পৃথিবীর নবম আশ্চর্য। দিব্য এখন সিংহের মতো বলশালী। তিনি দণ্ডায়মান সৃঞ্জয়ের যোনিদেশে নিজের মাথা ডুবিয়ে দিলেন, যেন কোনো এক অজানা অরণ্যের মধ্যে প্রবেশ করেছেন তিনি, যেখানে কোনোদিনও রোদ ঠোকেন। তাই এত তীব্র বনজ গন্ধ, শ্যাওলার গন্ধ, যোনিমুখ সজল। ও কি গোপন ঝর্ণার চুঁইয়ে পড়া জল? দিব্য জিভ দিয়ে চাটতে লাগলেন। পৃথিবীর আদিম নারী ইভের মতো লাগছে এখন সৃঞ্জয়কে। সে মুখ দিয়ে অস্ফুট সব আর্তনাদ করছে, আর দিব্যর মাথার চুল দুই হাতে প্রাণপণে টেনে ধরেছে, যেন দিব্যর মাথার সব চুল সে উপড়ে নেবে। দিব্য কিন্তু কোনো যন্ত্রণা অনুভব করছেন না। তিনি ক্রমশ সেঁধিয়ে যাচ্ছেন অরণ্যের অন্দর, আরো অন্দর। হঠাৎ সৃঞ্জয়ী যেন হিংস্র হয়ে উঠল। সে দিব্যকে দুই হাতে টেনে তুলে দাঁড় করাল। টান মেরে দিব্যর বেল্টের ফাঁস খুলে দিল। দিব্যর ট্রাউজার খসে পড়ল মাটিতে। দিব্যর অন্তর্বাস টান মেরে নামিয়ে দিল সৃঞ্জয়ী। দিব্যর প্রকৃত পুরুষালী লিঙ্গ লোহার মতো শক্ত এবং দীর্ঘ। হঠাৎ যেন তীক্ষ্ণ ভোজনের মতো লকলক করে উঠল সৃঞ্জয়ীর চোখের সামনে। দুই হাত দিয়ে পাগলের মতো সেই গোপন অঙ্গকে আদর করতে লাগলো সৃঞ্জয়ী। তারপর নির্দ্বিধায় মুখে পুরে দিল। দিব্য দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, মনে হচ্ছিল পড়ে যাবে। তার শরীরে কাঁটা দিয়ে উঠেছে। অভূতপূর্ব শারীরিক আনন্দে কেঁপে কেঁপে উঠছেন তিনি। তারপর একসময় প্রবল ঢেউয়ের মতো ফুলে উঠলেন এবং ঢেউয়ের মতোই চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়লেন। তারপর দুজনেই ঘাস জমিতেই নগ্ন হয়ে বহুক্ষণ শুয়ে রইলেন। চাঁদের আলো দুটো ভাস্কর্যের মতো শরীরের ওপর স্থির হয়ে রইল। প্রকৃতি মুগ্ধ চোখে তাকিয়ে রইল সেই অপরূপ নগ্নতার দিকে। একসময় সম্বিত ফিরল দিব্য। তিনি পোশাক পরে নিলেন। সৃঞ্জয়ী, ও সৃঞ্জয়ী, এবার যেতে হবে। তুমি অন্যদিকে চোখ ফেরাও দিব্য। এবার আমার ভীষণ লজ্জা করছে, আমি পোশাক পরিনি। দিব্য অন্যদিকে তাকিয়ে থাকলেন। সৃঞ্জয়ী পোশাক পরে নিল। তারপর খেয়া বেয়ে আবার এপারে আসা। গাড়িতে সার্কিট হাউসে পৌঁছান। গাড়ি থেকে নামার সময় সৃঞ্জয়ী দিব্যকে বলল, এই রাতটা আমার জীবনের শ্রেষ্ঠ রাত, আমাকে একটু চুমু দাও দিব্য। দিব্য গভীর আবেগে সৃঞ্জয়ীকে চুমু খেলেন। তারপর বললেন, আজ থেকে আমি আর একা নয় এটা ভেবে আবার প্রবলভাবে বাঁচতে ইচ্ছা করছে।
আজ সৃঞ্জয়ী রীতিমতো প্রস্তুত হয়েই চলেছে ধরমপুর গ্রাম পঞ্চায়েত ইন্সপেকশনের কাছে। 7 দিন আগে চিঠি পাঠানো হয়েছে প্রধানের অফিসে। সেই চিঠিতে সই ছিল স্বয়ং মহকুমা শাসকের। তাতে বলা ছিল যে আজকের তারিখে তার অফিসে ইন্সপেকশন হবে এবং সেই ইন্সপেকশনের দায়িত্বে থাকবেন মহকুমা শাসকের পক্ষে ডেপুটি ম্যাজিস্ট্রেট সৃঞ্জয়ী সেন। প্রধান যেন তার অফিসের যাবতীয় গুরুত্বপূর্ণ কাগজপত্র, মিটিংয়ের বই, ক্যাশ বই, ভাউচার এবং ব্যাংকের পাসবই সবকিছু অফিসারের প্রয়োজন মতো তার কাছে হাজির করে। আজ সৃঞ্জয়ী রীতিমতো একটা গাড়ির কনভয় নিয়ে চলেছে। তার গাড়িতে চালক ছাড়া আছে মহকুমা অডিট অফিসার। তাকেও সঙ্গে নেওয়া প্রয়োজন বলে মনে হয়েছে সৃঞ্জয়ীর। এছাড়া পিছনের গাড়িতে আছে বিডিও প্রসূন এবং তার অভিজ্ঞ পঞ্চায়েত অফিসার। তার পেছনে একটা জিপে 6 জন সশস্ত্র পুলিশ। দিব্য এবং এসডিপিও সুখেন দুজনে আলোচনা করে এই ব্যবস্থা করেছেন। সৃঞ্জয়ীকে একা ছাড়া ঠিক হবে না। প্রধান বৈকুণ্ঠ মণ্ডল একজন দুষ্কৃতী হিসেবে পরিচিত। তার ক্রিমিনাল রেকর্ড ভালো না। যে কোনো সময় সে সৃঞ্জয়ীকে বিপদে ফেলতে পারে। সে কারণেই সৃঞ্জয়ীর সাহায্যে সশস্ত্র পুলিশের ব্যবস্থা করেছে সুখেন। সৃঞ্জয়ী উত্তেজনায় টকবক করছে। চাকরিতে ঢোকার পর এভাবে এত বড় অপারেশন সে আগে কখনো করেনি, এই প্রথম। এবং এই প্রথম সুযোগটাকেই সে কাজে লাগাতে চায় দারুণভাবে। বৈকুণ্ঠ মণ্ডলকে অনেকেই ভয় করে। বিডিও প্রসূন ভয়ে তার অফিসে ভিজিটই করে না। লোকটার এত সাহস যে দিনের পর দিন সে লাখ লাখ সরকারি টাকা নিয়ে বসে আছে। এলাকার উন্নয়নের কাজ কি করছে না করছে তার কোনো হিসাব দেওয়ার প্রয়োজন মনে করে না। বিডিও কিংবা এসডিও অফিসে কোনো মিটিং অ্যাটেন্ড করে না, কোনো রিপোর্ট পাঠায় না, টাকা পয়সা খরচের কোনো হিসেব দেয় না। এরকম চলতে পারে না। বৈকুণ্ঠ দেশের প্রশাসনকে পরোয়া করবে না, পঞ্চায়েত আইনকে পরোয়া করবে না, সংবিধানকে পরোয়া করবে না। এসব তো দিনের পর দিন চলতে পারে না। আজ সৃঞ্জয়ী তাকে দেখে নিতে চায়, তাকে উচিত শিক্ষা দিতে চায়, প্রমাণ করতে চায় যে এই মহকুমায় প্রশাসন এখনো সদা জাগ্রত। কোন রকম অন্যায়কে এখানে প্রশ্রয় দেয়া হয় না। বৈকুণ্ঠর একটা চাল আছে, ইন্সপেকশনের খবর পেলেই কোনো না কোনো ছুতোয় পালিয়ে যাওয়া। আর যদি সেরকম হয় তাহলেও সৃঞ্জয়ী ফিরে আসবে না। সে কি করবে মনে মনেই ঠিক করে রেখেছে। প্রায় 45 মিনিট জার্নির পর ধরমপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে হুড়মুড় করে 3টে জিপ এসে দাঁড়ায়। গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে সবসময় লোকজনের ভিড় থাকে। এখানে যেন তার ব্যতিক্রম। শুধু অদূরে টিউবওয়েল থেকে একটা বাচ্চা মেয়ে কলসিতে জল পড়ছে। সৃঞ্জয়ী, বিডিও এবং অডিট অফিসার 3 জনে পঞ্চায়েত অফিসে ঢুকল। পুলিশ ফোর্স বাইরে অপেক্ষায় রইল। অফিসে একটা ঘরে সেক্রেটারি এবং জব অ্যাসিস্ট্যান্ট বসে আছে। তাদের মুখ শুকনো। সৃঞ্জয়ী জিজ্ঞেস করল, বৈকুণ্ঠ বাবু কোথায়? উনি তো ভোরবেলা বেরিয়ে গেছেন। কোথায় বেরিয়েছেন? ওর শ্বশুরের খুব অসুখ, বাড়াবাড়ি, সেই খবর পেয়ে উনি বেরিয়ে গেছেন। ও, তা শ্বশুর বাড়ি কত দূর? আর সে তো রাজপুর গ্রাম, এখান থেকে প্রায় 40 মাইল। ইন্সপেকশনের দিনই ওর শ্বশুর অসুস্থ হয়ে পড়লেন। কার কখন অসুখ হবে সেটা কি বলা যায় ম্যাডাম? এই কথাটা বলল জব অ্যাসিস্ট্যান্ট। ফুল প্যান্ট আর হাফ শার্ট পরন, চোখ মুখ দেখলেই বোঝা যায় মহাবিচ্ছু। চুপ করুন আপনি, বদমাইশের দল সব। সৃঞ্জয়ী চেঁচিয়ে উঠল। তারপর ভিডিওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি প্রশ্ন, তোমার কি মত? সেক্রেটারির কাছেই তো সব কাগজপত্র থাকে, বিশেষত ক্যাশবুক, ব্যাংকের পাসবই, এসব সেক্রেটারির হেফাজতে থাকারই কথা। অতএব প্রধানের অনুপস্থিতিতেই আমরা ইন্সপেকশন শুরু করে দিতে পারি। রাইট ইউর। সেক্রেটারি, আপনার নাম কি? মুকুন্দ পাত্র ম্যাডাম।
মুকুন্দবাবু, আপনি সব কাগজপত্র, রেজলিউশন বই, ক্যাশ বই, ব্যাংকের পাসবই সব আমাদের কাছে হাজির করুন, আমরা পরীক্ষা করব। মুকুন্দ মুখ শুকিয়ে বলল, আমার কাছে কিছুই তো নেই স্যার। কেন? আপনার কাছেই তো এসব থাকার কথা। প্রধান আমাকে কিছু দেন না, সব নিজের লকারে চাবি দিয়ে রাখেন। সে বললে তো হবে না, সেই লকারের চাবি কার কাছে থাকে? প্রধানের কাছে। তাহলে তো লকার ভাঙতে হবে। সৃঞ্জয় বলল। চিন্তার ভাঁজ তার কপালে। সে একবার ঘরের বাইরে এলো, তারপর মোবাইলে দিব্যকে ধরল। দিব্য তখন একগাদা ফাইলে সই করছিল। মোবাইলের স্ক্রিনে সৃঞ্জয়ের নম্বর দেখে সঙ্গে সঙ্গে ধরল। হ্যালো স্যার, দ্য সেম স্টোরি এগেন। পাখি পালিয়েছে? ইয়েস স্যার, এখন কি করব? হোয়াট ডু ইউ সাজেস্ট? সেক্রেটারি আর জব অ্যাসিস্ট্যান্ট আছে, তারা বলছে তাদের কাছে কোনো কাগজপত্র নেই, প্রধান সব লকারে পুরে চাবি দিয়ে রেখে গেছে। আমি এসব কথাই ভুলতে চাই না। আই হ্যাভ ডিসাইডেড টু ব্রেক ওপেন দ্য লকার। কোনো লোকজন জমায়েত হয়েছে? তেমন কোনো অপোজিশন? না স্যার, সব শুনশান। তাহলে তুমি যা ভেবেছো তাই করো। এতে আপনার সমর্থন আছে তো? দিস ইজ মাই অর্ডার। সৃঞ্জয়ী ঘরের ভিতরে এলো আবার। মুকুন্দ এবং জব অ্যাসিস্ট্যান্ট, যার নাম নিমাই, তাদের দুজনের মুখই কাগজের মতো সাদা। সৃঞ্জয়ী ভিডিওকে বলল, প্রসূন, তোমাকে একটা কাজ করতে হবে। বলুন ম্যাডাম। এই নিমাইকে তোমার গাড়িতে তুলে গ্রামের দিকে যাও। গ্রামে অনেক লোক থাকে যারা লকারের চাবি খোলা আর বন্ধ করার কৌশল জানে। এরকম একজন লোককে তুলে নিয়ে এসো। নিমাই বলল, এরকম কোনো লোককে আমি জানি না ম্যাডাম। তুমি সব জানো। এটুকু জেনে রাখো, আমার কথা মতো কাজ না করলে সরকারি কাজে বাধা সৃষ্টি করার জন্য তোমাকে আমি অ্যারেস্ট করব। এটুকু শুনেই নিমাই ভেঙে পড়ল। আমাকে অ্যারেস্ট করবেন না ম্যাডাম, আমার বাড়িতে বউ ছেলে আছে। তাহলে যাও, বিডিও সাহেবের সঙ্গে গাড়িতে গিয়ে একজন এক্সপার্ট লোককে তুলে আনো তাড়াতাড়ি। 15 মিনিটের মধ্যে প্রসূন আর নিমাই ফিরে এল। সঙ্গে একজন লোক, ভীষণ রোগা আর লম্বা, সারা মুখে বসন্তের দাগ, মাথায় টাক, পরনে লুঙ্গি আর ফতুয়া। আমাকে কি করতে হবে আজ্ঞা? আপনাকে লকারটা খুলতে হবে। লোকটা একবার সৃঞ্জয়ের দিকে, একবার বিডিওর দিকে, একবার বাইরে ঘোরাঘুরি করতে থাকা পুলিশগুলোর দিকে তাকাল। তারপর বলল, টাকা পয়সা লাগবে স্যার। কত? 200 টাকা। কাজ হলে তাই পাবে। মুকুন্দ মিনমিন করে বলার চেষ্টা করল, ম্যাডাম, এটা কি ঠিক কাজ হচ্ছে? প্রধান সাহেব নেই, তার লকার ভাঙা হচ্ছে। চুপ! তোমার প্রধান সাহেবকে এবার কোমরে দড়ি দিয়ে হাজতে নিয়ে যাব। লোকটা লকারের সামনে উবু হয়ে বসেছে। তারপর ফতুয়ার পকেট থেকে কয়েকটা চুলের কাঁটার মতো বস্তু বের করে লকারের গর্তে ঢুকিয়ে খুটখাট নাড়ছে। 5 মিনিট সময় লাগলো লকারের দরজা চিচিং ফাঁক হতে। কাজটা করেই লোকটা প্রশ্নের কাছে হাত পাতল। আমার টাকাটা দিয়ে দিন স্যার, অন্য ঝামেলায় আমি থাকতে চাই না। প্রসূন তাকে দুটো 100 টাকার নোট ধরিয়ে দিতেই সে এক ছুটে পগার পায়। মুকুন্দকে সৃঞ্জয়ী কঠিন গলায় বলল, লকারের মধ্যে যা আছে সব বের করুন। মুকুন্দর হাত কাঁপছিল। সে বলল, ম্যাডাম, প্রধানের অনুপস্থিতিতে এভাবে লকার ভাঙা কি ঠিক হচ্ছে? আমার চাকরি চলে যাবে। আমাদের প্রধান খুব মামলাবাজ, ব্যাপারটা আদালত পর্যন্ত গড়াবে। তার থেকে। সৃঞ্জয়ের মুখ রাগে লাল। সে কঠিন স্বরে বলল, লকারে কি লুকিয়ে রেখেছেন দেখি। সেক্রেটারি হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করেননি, চাকরি আপনার এমনিতেই যাবে। আর প্রধান কত মামলাবাজ সেটা আমি বুঝে নেব। বের করুন লকারে কি আছে।
মুকুন্দ যা একের পর এক বের করে আনছিল তা শুধু টাকার বান্ডিল। 100 টাকার নোটের বান্ডিল, 50 টাকার নোটের বান্ডিল। বিডিও প্রসূন বলল, বাব্বা, এ তো প্যান্ডোরাস বক্স। টেবিলে শুধু নোটের বান্ডিল। সৃঞ্জয়েরও যেন বিশ্বাস হচ্ছিল না। এত টাকা ক্যাশ তুলে রাখা হয়েছে কেন? মুকুন্দকে জিজ্ঞেস করতে সে বলল, অনেকগুলো স্কিমের কাজ হবে, তাই টাকা তুলে রাখা হয়েছে। সৃঞ্জয় অডিট অফিসারকে বলল, পাস বইটা দেখো তো ভাই, কবে টাকা তোলা হয়েছে? আজ থেকে 4 মাস আগে 2টো কিস্তিতে 6 লাখ টাকা তোলা হয়েছে। 4 মাস আগে টাকা তোলা হয়েছে, অথচ কোনো কাজ হয়নি। আশ্চর্য! এতদিন ধরে ক্যাশ টাকা তুলে রাখার তো নিয়ম নেই। আচ্ছা, এক্স্যাক্টলি কত টাকা তোলা হয়েছে? পাসবই থেকে যা জানা যাচ্ছে তা হলো 6,10,252 টাকা। বেশ, এবার একটা কাজ করা যাক। প্রসূন, তুমি বাইরের সেপাইদের দুজনকে ডাকো। আচ্ছা ম্যাডাম। দুজন বন্দুকধারী সেপাই এসে সৃঞ্জয়কে স্যালুট দিল। সৃঞ্জয় আদেশের গলায় বলল, আপনারা দুজন এই ঘরের দরজা আগলে দাঁড়ান, আমরা এখানে সরকারি টাকা গোনার কাজ করব। ঠিক আছে ম্যাডাম। কাউকে আমার অনুমতি ছাড়া ঢুকতে দেবেন না। ঠিক আছে ম্যাডাম। মুকুন্দ এবং নিমাই একপাশে চুপ করে দাঁড়িয়ে আছে। তাদের দেখে মনে হচ্ছে বলির পাঁঠা। প্রসূন এবং অডিট অফিসার টাকা গোনা শুরু করেছে। সৃঞ্জয়ী তাকিয়ে আছে। প্রায় ঘন্টাখানেক লাগলো টাকার বান্ডিল গুনতে। লকারে যা টাকা ছিল তার পরিমাণ দাঁড়ালো 3,10,000 টাকা। তাহলে বাকি 3,252 টাকা কোথায় গেল? সৃঞ্জয়ী মুকুন্দকে জিজ্ঞেস করল, আপনি তো সেক্রেটারি, আপনি বলুন বাকি টাকা কোথায় গেল? নিশ্চয়ই কোনো স্কিমে খরচ হয়েছে। মুকুন্দ শুকনো মুখে বলল। সেই স্কিমের কাগজপত্র কোথায়? মাস্টার রোল কোথায়? সব বের করুন। মুকুন্দ নিমাইয়ের দিকে তাকাচ্ছে, নিমাই মুকুন্দর দিকে। কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো কাগজপত্র দেখাতে পারল না। সুতরাং আইনত যা যা করার তাই করতে হলো সৃঞ্জয়ীকে। বিডিও প্রসূন এফআইআর করল স্থানীয় থানায়। সেক্রেটারি মুকুন্দকে গ্রেপ্তার করা হল। টাকাগুলো সৃঞ্জয়ীর আদেশে পুলিশ সিজ করল। এগুলো সবই প্রধানের বিপক্ষ মামলায় এক্সিবিট হিসাবে পুলিশ পেশ করবে আদালতে। দিব্যর সঙ্গে মোবাইলে যোগাযোগ রেখে চলেছে সৃঞ্জয়ী। দিব্যর নির্দেশ মতোই সে কাজ করছে। এদিকে এসডিপিও থানার বড়বাবুকে নির্দেশ পাঠিয়েছে প্রধানের বাড়িতে সার্চ করতে এবং যেখান থেকে পারা যায় প্রধানকে গ্রেপ্তার করতে। প্রধানের বাড়িতে সার্চ করে তাকে পাওয়া গেল না, কিন্তু সরকারি টাকার অনেকটাই উদ্ধার হল। একটা আলমারির লকারে টাকা লুকিয়ে রাখা ছিল। পুলিশ তা যথারীতি সিজ করল। এখন প্রধান বৈকুণ্ঠ মণ্ডলকে পাওয়া যাচ্ছে না, সে ফেরার। তার নামে হুলিয়া জারি হয়েছে। পরদিন সকালবেলা দিব্য নিজের অফিস চেম্বারে সৃঞ্জয়ীকে ডেকে পাঠালেন। সৃঞ্জয়ী সেখানে গিয়ে দেখল চেম্বারে বেশ ভিড়। সাংবাদিকরা সেখানে বসে আছে। কলকাতা থেকে জনপ্রিয় টিভি চ্যানেলের প্রতিনিধিরাও ক্যামেরা আর স্পিকার নিয়ে যথেষ্ট সংখ্যায় হাজির। দিব্য সৃঞ্জয়ীকে বললেন, গতকাল ধরমপুর গ্রাম পঞ্চায়েতে যে অপারেশন হয়েছে তাতে প্রশাসনের ভাবমূর্তি খুব উজ্জ্বল হয়েছে। জেলা শাসক সকালে আমাকে ফোন করেছিলেন, তোমার খুব উচ্ছ্বসিত প্রশংসা করছিলেন। উনি আমাকে নির্দেশ দিলেন এ ব্যাপারে একটা সাংবাদিক সম্মেলন ডাকতে। কলকাতার নিউজ চ্যানেলগুলোতে উনি মানে জেলা শাসক নিজেই খবর পাঠিয়েছেন, তারাও কেউ কেউ এসেছেন। এখন সাংবাদিক সম্মেলন শুরু হবে, কিন্তু আমি মনে করি এই সম্মেলনের মুখ্য আকর্ষণ তুমি। তোমার সাহস, তোমার বুদ্ধিমত্তা, তোমার সংকল্প না থাকলে আজ আমরা পঞ্চায়েত প্রধান সেজে বসে থাকা ওই ক্রিমিনালটা যে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তার হদিশ পেতাম না। সুতরাং আমি চুপ করে বসে থাকব। প্রেস কনফারেন্স করবেন সৃঞ্জয়ী সেন। স্যার, তা কি হয়?
আপনি হেড অফ দ্য অফিস, এই মহকুমার কর্তা। আপনি সাহস না দিলে আমি কি খুব বেশি এগোতে পারতাম? সেটা হতে পারে, কিন্তু এবার প্রশাসন যে ভালো কাজটা করেছে সে ব্যাপারে অল ক্রেডিট গোজ টু ইউ। সুতরাং প্রেস তোমাকেই প্রশ্ন করবে, তুমি উত্তর দেবে। তারপর প্রেস কনফারেন্স শুরু হলো। নানা ধরনের প্রশ্ন করা হলো সৃঞ্জয়ীকে। অদ্ভুত দক্ষতার সঙ্গে কম কথায় সৃঞ্জয়ী সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। একজন সাংবাদিকের কাছ থেকে এরকম একটা প্রশ্ন ভেসে, আচ্ছা, ধরমপুরের পঞ্চায়েত প্রধান তো বহুদিন থেকেই নানা অপকর্ম চালিয়ে আসছে, সরকারি টাকা নয় ছয় করছে, এসব খবর লোকমুখে আমরা শুনতে পাই, প্রশাসনের কাছেও নিশ্চয়ই এসব খবর ছিল। তাহলে এরকম একজন দোষী ব্যক্তির বিরুদ্ধে অ্যাকশন নিতে প্রশাসনের এত দেরি হলো কেন? প্রশাসন কি জেগে ঘুমোচ্ছিল? এই প্রশ্নে সৃঞ্জয়ী একটু থমকে গেল। দিব্যর মুখ থমথম, ঘরে পিনপতনের স্তব্ধতা। কি উত্তর দেয়া যায়? সৃঞ্জয়ী কি বলবে? সৃঞ্জয়ী শুধু বলল, বেটার লেট দ্যান নেভার। দিব্য যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। সত্যি, মেয়েটার উপস্থিত বুদ্ধির তারিফ করতে হয়। স্থানীয় সংবাদপত্রের একজন বৃদ্ধ সাংবাদিক হঠাৎ যেন একটু চটুল হয়ে উঠলেন। বললেন, মিস সেনের মতো দক্ষ অফিসার আর কতকাল একা থাকবেন? তিনি কি সংসার ধর্ম করবেন না? ঘরে হাসির হিল্লোড় উঠল। সৃঞ্জয়ী বলল, সম্পূর্ণ ব্যক্তিগত প্রশ্ন, তাই কোনো উত্তর দিচ্ছি না। এরপর সাংবাদিকদের একটু জলযোগ, নিউজ চ্যানেলের ক্যামেরায় সৃঞ্জয়ীর নানা ভঙ্গির দাবি, খানিক বাদে ঘর ফাঁকা হয়ে গেল। সৃঞ্জয়ী উঠতে যাচ্ছে, ঠিক সেই সময় দিব্যর ফোন বেজে উঠল। দিব্য ফোন ধরলেন, বললেন, হ্যাঁ সুখেন, বলুন। অর্থাৎ এসডিপিওর ফোন। বাহ, দারুণ খবর, একেবারে কোর্টে প্রডিউস করেছেন। ম্যাজিস্ট্রেট কি অর্ডার দিয়েছেন? 7 দিন জেল কাস্টাডি। বাবা, গুড নিউজ, থ্যাঙ্কস টু ইউ। ফোন নামিয়ে রাখলেন দিব্য। তারপর উজ্জ্বল মুখে সৃঞ্জয়ীর দিকে তাকিয়ে বললেন, বৈকুণ্ঠ মণ্ডল গতরাতে ধরা পড়েছে। পুলিশ তাকে আজ সকালে আদালতে হাজির করেছিল। পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছিল যে নানা জিজ্ঞাসাবাদের জন্য বৈকুণ্ঠকে জেল হাজতে রাখার দরকার। ম্যাজিস্ট্রেট সেটা মঞ্জুর করেছেন। গুড নিউজ স্যার, এখন পুলিশ কেস সাজা, কয়েক বছরের জেল তো এখন বৈকুণ্ঠর হবে। কিন্তু আমাদের লিগ্যাল প্রসেস তো আমাদের ইচ্ছে মতো ফাংশন করে না, সে চলে তার নিজের গতিতে। এখন পুলিশ অনেকদিন ধরে ইনভেস্টিগেট করবে, তারপর চার্জশিট দেবে। ততদিন কি বৈকুণ্ঠকে জেলখানায় আটকে রাখা যাবে? তার পক্ষের উকিল তো প্রতিদিন ম্যাজিস্ট্রেটের কাছে সওয়াল করে যাবে যাতে সে জামিন পায়। হয়তো বৈকুণ্ঠ জামিনও পেয়ে যাবে। সে পাক না স্যার, আমাদের তাতে কি? আমরা আমাদের কাজ করেছি, এবার পুলিশ তাদের কাজ করবে। হ্যাঁ, কিন্তু মনে রাখতে হবে বৈকুণ্ঠ গুলি খাওয়া বাঘ। দিব্য চিন্তিতভাবে বললেন। তারপর মাছি তাড়ানোর ভঙ্গিতে চিন্তাটাকে যেন হাত দিয়ে দূরে সরিয়ে দিতে চাইলেন। বললেন, এসব নিয়ে আর বদার করব না, আজ সন্ধ্যের পর আমার বাংলোয় চলে এসো। আপনার বাংলোয়? আমার বাংলো। আমি নিজে আজ তোমার জন্য চিকেন বিরিয়ানি রাঁধবো। তুমি তো এখনো জানো না হাউ গ্রেট আ কুক আই অ্যাম। স্যার, একটা কথা বলবো। কি? আমরা এরকম ভাবে মেলামেশা করছি, ছোট মফস্বল শহর, যদি কিছু বদনাম রটে যায় তাহলে লোকাল সাংবাদিকরা তো তাদের কাগজে যা তা লিখতে শুরু করবে। এসবে তুমি ভয় পাও নাকি? আমাদের সম্পর্ক তো ভালোবাসা। তা তো জানি, কিন্তু কোনো কিন্তু নয়। আজ রাত 8টা, আমার বাংলো, গল্প, ডিনার এবং তুমুল ভালোবাসা। স্যার, এটা অফিস। সৃঞ্জয়ী কপট রাগ দেখাল, তারপর হাসতে হাসতে বেরিয়ে গেল। অফিসে বসে কাজ করতে করতে হঠাৎ সৃঞ্জয়ীর মোবাইল বেজে উঠল। সে উত্তর দিল। এক মহিলা কণ্ঠ খুব উদ্বেগের স্বরে কথা বলছে। মিস সেন বলছেন? বলছি।
আমি বিনায়কবাবুর স্ত্রী কথা বলছি। এক মুহূর্তে সতর্ক হয়ে গেল সৃঞ্জয়ী। এই সেই মহিলা যে একদিন বিনায়ক তার ঘরে বসে গল্প করছিলেন বলে রীতিমতো সিন ক্রিয়েট করেছিল। খুব খারাপ লেগেছিল সেদিন সৃঞ্জয়ীর। তারপর থেকে সে বিনায়ককে এড়িয়ে চলে। বিনায়কও তার ঘরে আসেন না। যদি কোনো কাজের কথা বলতে হয় সেটা ইন্টারকম ফোনেই সারেন। বিনায়কের স্ত্রী একজন বাতিকগ্রস্ত মহিলা। অসুস্থ নিরীহ বয়স্ক স্বামীকে নিয়েও তার সন্দেহ বাতিক। কিন্তু এখন মহিলার গলা শুনে মনে হচ্ছে তিনি কোনো বিপদে পড়েছেন। আজ বিনায়ক দা তো অফিসেও আসেন। এটা মনে পড়ল সৃঞ্জয়ী। বলুন ম্যাডাম, কি বলবেন? দেখুন, আমার স্বামী ভীষণ অসুস্থ। অসুস্থ? তাই নাকি? কি হয়েছে ওর? সুগারটা অত্যন্ত বেড়েছে, আর তার সঙ্গে অ্যাজমা, ভীষণ ব্রিদিং ট্রাবল হচ্ছে। আমি বাড়িতে যা ওষুধ ছিল দিয়েছি, ইনহেলারও নিচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ওকে যে ডাক্তার দেখেন তাকে ফোন করেছিলাম, তিনি এই মুহূর্তে এই শহরে নেই, কেরালা না কোথায় কনফারেন্সে গেছেন। আমি আর কোনো ডাক্তারকে চিনি না, কি করব বুঝতে পারছি না। আপনি অফিস থেকে একটু কাউকে পাঠাবেন? আপনি একটু চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আমি এখনই ব্যাপারটা দেখছি। ডোন্ট ওরি বৌদি, এক্ষুনি একটা ব্যবস্থা হয়ে যাবে। ধন্যবাদ ভাই, আমি যে ওর কষ্ট আর দেখতে পাচ্ছি না। ফোন রেখে দিল সৃঞ্জয়ী। অফিসের করিতকর্মা কর্মচারী বিজনবাবুকে ডাকল। যতটা সংক্ষেপে পারা যায় ব্যাপারটা বলল। বিজনবাবু পরামর্শ দিলেন এখনই গাড়ি নিয়ে বিনায়কের কোয়ার্টারে যাওয়া উচিত। তবে তার আগে সৃঞ্জয়ীর একবার মহকুমা শাসককে সব জানানো উচিত। দিব্য সব শুনে বললেন, এখনই বিনায়কবাবুর বাড়ি তোমাদের যাওয়া উচিত। যদি তার শ্বাসকষ্ট খুব বেশি হয় তাহলে হসপিটালাইজড করতে হবে। আমাদের মহকুমা হাসপাতালে ডক্টর কৃষ্ণেন্দু বড়ুয়া জয়েন করার পর থেকে ওখানকার সুনাম হয়েছে। সুতরাং কোনো নার্সিংহোমে যাওয়ার দরকার নেই, মহকুমা হাসপাতালে পাঠালেই হবে। ইতিমধ্যে আমি ডক্টর বড়ুয়ার সঙ্গে কথাও বলে রেখেছি। গাড়িতে সৃঞ্জয়ী, বিজনবাবু এবং আরও একজন কর্মচারী উঠল। মিনিট 5 মধ্যেই পৌঁছে গেল বিনায়ক সরকারের বাড়িতে। একতলার ঘর পেরিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল ওরা। শোয়ার ঘর বেশ বড়। খাটে বিনায়ক শুয়ে আছেন, তার মাথার কাছে স্ত্রী। আলুথালু বেশ, গালে কান্নার শুকিয়ে যাওয়া দাগ, মাথার চুল কাকের বাসা। আরেকটি মেয়ে ম্যাক্সি পরনে, রোগা কালো, মোটামুটি সুশ্রী মুখ। সে বাবার পায়ের কাছে বসে আছে। বিনায়ক, সৃঞ্জয়ী, বিজনবাবু সবাইকেই চিনতে পারলেন। তিনি জেগেই ছিলেন, কিন্তু নিঃশ্বাস নিচ্ছেন খুব কষ্ট করে। নিঃশ্বাস নেওয়ার সময় চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে, বুকটা দ্রুত ওঠানামা করছে। সেই অবস্থায় তিনি সৃঞ্জয়ীকে বলতে চাইলেন, বড় কষ্ট, বড় কষ্ট। সৃঞ্জয়ী বিনায়কের কাছে এগিয়ে গিয়ে কপালে হাত রাখল। তারপর বলল, দাদা, আমি বুঝেছি আপনার কষ্ট, ভয় পাবেন না, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি। বিনায়ক ঘর ঘরে স্বরে বললেন, জল জল। তার স্ত্রী কাপ থেকে চামচ করে জল দিলেন মুখে, বেশ কয়েকবার। কিছুটা খেলেন, কিছুটা গড়িয়ে পড়ল মুখের পাশ দিয়ে। সৃঞ্জয়ী বিজনবাবুকে নিয়ে ঘর থেকে বারান্দায় এল। বলল, বিনায়ক তাকে বাড়িতে রাখা ঠিক হবে না, ওকে এক্ষুনি হসপিটালাইজড করতে হবে। তাড়াতাড়ি ঠিকঠাক ট্রিটমেন্ট হওয়া দরকার। আপনার কাছে ডক্টর বড়ুয়ার ফোন নাম্বার আছে? আছে ম্যাডাম। বিজনবাবু তার পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট নোট বই বের করলেন। কয়েকটা পাতা উল্টে বললেন, এই যে পেয়েছি। সৃঞ্জয়ী নিজের মোবাইল থেকে ফোন করল। সারা মিলল। ডাক্তার বড়ুয়া বলছেন? বলছি। আমি মহকুমা ডেপুটি ম্যাজিস্ট্রেট সৃঞ্জয়ী সেন বলছি। হ্যাঁ হ্যাঁ, মিস সেন বলুন, ওই বিনায়ক বাবুর ব্যাপারটা তো। আপনি কিভাবে অনুমান করলেন?
এইমাত্র এসডিও সাহেব ফোন করে আমাকে সব বলেছেন। আমি ওর জন্য একটা স্পেশাল বেড রেডি করে রেখেছি, আপনি পেশেন্টকে নিয়ে আসতে পারেন। অনেক ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যেই পেশেন্টকে নিয়ে যেতে পারি। আপনি কি একটা অ্যাম্বুলেন্স পাঠাতে পারেন? হ্যাঁ, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছি। কোথায় পাঠাবো বলুন? আমি আমার গাড়ি হাসপাতালে পাঠিয়ে দিচ্ছি। ড্রাইভার কি আপনার কাছে রিপোর্ট করবে? আমার ড্রাইভারই অ্যাম্বুলেন্সকে গাইড করে নিয়ে আসবে। ওকে, ওয়েলকাম। 8 ঘন্টার মধ্যে অ্যাম্বুলেন্স এসে হাজির। বিনায়ককে স্ট্রেচারে সাবধানে তোলা হলো। বিনায়কের স্ত্রী হঠাৎ কাঁদতে শুরু করলেন। এগুলো স্বাভাবিক ব্যাপার, আবেগের বহিঃপ্রকাশ তো ঘটবে। সৃঞ্জয়ী তাকে সান্ত্বনা দিতে চাইল, বলল, আমার ধারণা বিনায়কটা 2 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। বিনায়ক প্রবল শারীরিক কষ্টের মধ্যেও 2 আঙুল দেখালেন। তার যন্ত্রণাকাতর মুখে তীর্যক হাসি, অর্থাৎ তিনিও সৃঞ্জয়ীর সঙ্গে একমত। মহকুমা হাসপাতালে এই প্রথম পা দিল সৃঞ্জয়ী। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। দোতলায় একটা কেবিনে বেড রাখা ছিল। বিনায়ক ভর্তি হয়ে গেলেন। প্রাথমিক পরীক্ষার পর ডক্টর বড়ুয়া বললেন, নট আ ভেরি ক্রিটিক্যাল কেস, সুগারটা নামাতে হবে আর অক্সিজেন স্টার্ট করে দিয়েছি। বিনায়কের স্ত্রী এবং মেয়ে হাসপাতালে থেকে গেল। শিবেনবাবুদের নিয়ে সৃঞ্জয়ী ফিরে এলো অফিসে। ঘড়িতে প্রায় 5টা বাজে। বেশ ক্লান্ত লাগছে। একটা চা নিল সে, তারপর একটা সিগারেট। টেবিলে যে কটা ফাইল ছিল সেগুলো ক্লিয়ার করে উঠে পড়ল। প্রতিদিন অফিস ছাড়ার আগে সৃঞ্জয়ী লক্ষ্য রাখে তার টেবিলে যেন একটা ফাইল আনঅ্যাটেন্ডেড পড়ে না থাকে। সে যখন বাড়ি যাবে তখন তার টেবিল ফুটবল মাঠের মতো পরিষ্কার থাকা চাই। ব্যাগ গুছিয়ে নিয়ে গাড়িতে উঠল সৃঞ্জয়ী। গন্তব্য সার্কিট হাউস। আজ আবার দিব্যর বাংলোয় নিমন্ত্রণ। মুখ টিপে হাসল সৃঞ্জয়ী। দিব্য পাগল হয়ে গেছে, আর নিজেকে সামলাতে পারছে না। সৃঞ্জয়ীও মনে মনে প্রস্তুত। দিব্য প্রপোজ করলে আজ সে সম্মতি দেবে। ঘরে ঢুকে পাখার নিচে সোফায় সবে হাত পা মেলে বসেছে। মোবাইল বেজে উঠল। সৃঞ্জয়ী দেখল স্ক্রিনে বাড়ির নম্বর। কে ফোন করেছে? বাবা। হ্যালো, কেমন আছিস রে মা? এ তো বাবারই গলা। ভালো আছি বাবা, তোমরা কেমন আছো? আমরা একরকম। আজ তোকে টিভিতে দেখলাম, তোর মা একটু কথা বলবে। হ্যাঁ দাও। কি রে চম্পা, তুই নাকি ওখানে দারুণ সব কাজ করেছিস? কে এক গ্রাম পঞ্চায়েত প্রধান অনেক টাকা পয়সা চুরি করেছিল, তাকে হাতে নাতে ধরেছিস। তোর প্রশংসায় তো মিডিয়ার সবাই পঞ্চমুখ। এই তো অনেকক্ষণ ধরে তোকে স্টার আনন্দ আর আকাশ বাংলায় দেখালো। তুই কত কথা বললি, আমরা শুনলাম। আমাদের খুব ভালো লেগেছে রে খুকি, আমরা খুব গর্বিত। তুই খুব ভালো কাজ করছিস। মা, তোমরা আমার এখানে কয়েকদিন বেরিয়ে যাবে? তোমাদের ভালো লাগবে? হ্যাঁ, তা যেতে পারি। এদিকের খবর জানিস কিছু? কিসের খবর মা? হীরকের বিয়ে নিয়ে তো এক কেলেঙ্কারি হয়েছে। এখন ভাবছি তোর ডিসিশনটাই ঠিক। হীরক ছেলেটা ভালো নয়, মহা বজ্জাত। কেন, কি হলো আবার? আমরা ওর বাবা মাকে জবাব দিয়ে দেওয়ার পর শ্রীরামপুরে কোনো একটা মেয়ের খোঁজ পেয়েছিল ওরা। মেয়েটা এমএসসি পাস, একটা স্কুলে চাকরি করে। দেখতে শুনতে ভালো, হীরকদের পছন্দ হয়েছিল। মেয়েটা হীরকের সঙ্গে ঘোরাঘুরিও শুরু করে। তারপর যখন বিয়ের কথাবার্তা শুরু হয়, হীরকের বাবা মেয়ে পক্ষের থেকে 5 লাখ টাকা দাবি করে। বলছো কি? 5 লাখ টাকা? এভাবে তো ওরা দাবি করতে পারে না। মেয়ের বাবা পিছিয়ে যান, বিয়ের প্রস্তাব ভেঙে যায়। কিন্তু এদিকে আরেক বিপত্তি। বিপত্তি মানে? সে এক মহা বিপত্তি। মা হয়ে সে ব্যাপার কিভাবে মুখে আনবো? তবুও তুই বড় হয়েছিস বলছি। মেয়েটি তার বাবা মাকে জানাতে বাধ্য হয় যে সে অন্তঃসত্ত্বা।
এবং তার জন্য হীরকই দায়ী। সর্বনাশ! তারপর হীরকের বিরুদ্ধে ওরা পুলিশে গিয়েছিল? গিয়ে আর কি হবে, হীরক তো তার আগেই দেশ ছেড়েছে। সর্বনাশ! এখন মেয়েটির কি হবে বলো তো? আমি হীরককে ঠিকই চিনেছিলাম মা, মার্কিন সংস্কৃতির খারাপ দিকটা ওকে পুরোপুরি গ্রাস করেছে, সে কারণেই আমি ওকে রিফিউজ করেছিলাম। ভালো করেছিলিস মা, এখন আর তোর উপর আমাদের কোনো রাগ নেই। তাহলে তোমরা এখানে কবে আসছো মা? দিনক্ষণ তো তোমার বাবা বলবে মা, ওকে রাজি করাও। হ্যালো বাবা। বলো মা। আমি চাই তোমরা এ মাসেই আমার এখানে বেড়াতে এসো। জুন মাস পড়ে গেছে, বর্ষাও নেমে যাবে মনে হচ্ছে। সার্কিট হাউসের ঠিক গায়েই একটা ছোট্ট নদী। সার্কিট হাউসের বারান্দায় বসে সেই নদীতে বৃষ্টিপাত দেখবে, ভালো মন্দ খাবে আর গল্প গুজব করবে। আরো ছোটখাটো কিছু বেড়াবার জায়গা আছে এখানে, সেসব জায়গাতেও নিয়ে যাব। ঠিক আছে, তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার আমরা দুজনে যাচ্ছি। বাহ, খুব মজা হবে। তোমরা সকালবেলা বাসে এসো, বিকেলে পৌঁছে যাবে। ঠিক 8টার সময় মহকুমা শাসকের বাংলোয় এসে হাজির হলো শ্রীঞ্জয়। দিব্য যেন অপেক্ষা করেই ছিলেন। এই বাংলোতে যে এত বড় একটা টেরাস আছে এবং সেখানে দিব্য নানা ধরনের ফুলের মেলা বসিয়েছেন তা শ্রীঞ্জয় জানত। দিব্য তাকে সরাসরি টেরাসে নিয়ে গেল। একেবারে বিদেশি গল্প উপন্যাসে যেমন পড়া যায় তেমন। বিশাল ছাদ, আলিশা দিয়ে ঘেরা, ফুলের গন্ধ, চারপাশ নির্জন, শুধু কিছু কিছু বাড়ির আবছায়া অবয়ব। ছাদের মাঝখানে বেতের সেন্টার টেবিল, দুপাশে দুটো বেতের চেয়ার, মোটা এবং আরামদায়ক কুশন। কোনো বৈদ্যুতিক আলো জ্বলছে, কারণ ছাদে মাথা ভাঙা চাঁদ ঝুলে আছে। সেই চাঁদের আলোয় কিছুটা হলেও দেখা যায়। দিব্যর পাঞ্জাবির পকেটে রিমোট কলিং বেল ছিল, তিনি তাতে ডাক দেন। দুজন আড়দালি উঠে, একজনের হাতে ট্রে, তাতে মদের বোতল, সোডা, জলের জাগ এবং দুটো গেলাস। আরেকজনের হাতে ট্রেতে কয়েকটা প্লেটে খাবার, আয়োজন বিপুল। মাটন সিঙ্গারা, ফিশ ফিঙ্গার, বোনলেস চিলি চিকেন, স্যালাড। শ্রীঞ্জয় বলে, এত খাওয়া যায়? তোমার জন্য আজকে সিভাস রিগালের বোতল ওপেন করব, এসো। চিয়ার্স। চিয়ার্স। কয়েক চুমুক খাওয়ার পর শ্রীঞ্জয় বলল, স্যার, আমার বাবা মা আসছেন এখানে বেড়াতে। ভেরি গুড নিউজ। কবে আসছেন? 10 দিনের মধ্যে। খুব ভালো। সার্কিট হাউসে ওরা থাকতেন, তোমার ঘরের পাশের ঘরটি ওদের থাকার জন্য ভেবে রাখো। যা যা ব্যবস্থা করার নাজির বাবুকে বলে করে নেবে। আরেকটা ভালো খবর আছে, হাসপাতাল থেকে ডাক্তার বড়ুয়া ফোন করেছিল। বিনায়ক ওষুধে রেসপন্ড করেছে, ওর অক্সিজেন মাস্ক খুলে নেওয়া হয়েছে, এখন ব্রিদিং ট্রাবল নেই। কাল সকালে রিলিজ করে দেবে। তবে বিনায়কের এখন একটু বিশ্রাম দরকার, কয়েকদিন ছুটিতে থাকতে হবে। তার মানে হলো আদালতের কাজটাও আমাকে করতে হবে। সেটাই হওয়া উচিত, কারণ বারবার সরকারি স্তরে লিখেও তো অফিসার পাচ্ছি না। এখন প্র্যাকটিক্যালি আমি আর তুমি এত বড় সাব ডিভিশন চালাচ্ছি, তাই আমি ঠিক করেছি। কি ঠিক করেছেন? আগামীকাল থেকে আদালতে আমি নিজেই বসবো। ওটা তো আমারই কোর্ট। আমি যদি নিজে বসে বিচার করি তাতে দোষের কিছু নয়, বরং উকিলরা উৎসাহিত হবে। কেন? আপনি কি আমার উপর কনফিডেন্স রাখতে পারছেন না? দিব্য নিজের চেয়ার ছেড়ে উঠে মদের গেলাস রাখলেন সেন্টার টেবিলে। তারপর চেয়ারে বসে থাকা শ্রীঞ্জয়ের কপালে একটি চুমু খেয়ে তার কানে কানে বললেন, আমি চাই না কাজ করে করে আমার রাধার সোনার অঙ্গ কালি হয়ে যায়। একটা চুমুতে হবে না, আমাকে আরো আদর করো দিব্য। আমাকে তোমার কোলে বসতে দেবে? এখন দিব্য চেয়ারে বসেছে, আর তার দুই সবল জানুর উপর চেপে বসেছে শ্রীঞ্জয়। সে আজ শাড়ি জামা পরে এসেছে।
তিন পেগ মদ পরপর খেয়ে তার মাথা ঝিমঝিম করছে। সে নিজের হাতে পটপট করে ব্লাউজের বোতাম খুলল, পিঠের পিছনে হাত দিয়ে গিয়ে ব্রেশিয়ারের ফিতে আলগা করল। তারপর নিজেই পাগলের মতো এক হাত দিয়ে একটি বাতাবি লেবুর মতো গোল এবং নিটোল স্তন টেনে হিঁচড়ে বের করে এনে দিব্যর মুখটা টেনে নামিয়ে বলল, খাও, আমার জ্বালা মেটা। শরীরের আগুনে আমি দিন রাত ছটফট করি। দিব্য দাঁত দিয়ে স্তনবৃন্তে মৃদু কামড় দিচ্ছিল, আর সৃঞ্জয়ী শিউরে শিউরে উঠছিল। সে জিভ দিয়ে দিব্যর ঘাড় চাটতে লাগল, তার চওড়া বুকে রোমরাজিতে মাথা ডুবিয়ে ঘুমিয়ে পড়তে চায়। দিব্যর মনে হচ্ছিল তিনি সৃঞ্জয়ীকে ছাদে শুইয়ে দেন, তাকে ধীরে ধীরে নগ্ন করেন, তারপর তার লৌহদণ্ডের মতো বিশাল লিঙ্গ নিয়ে সৃঞ্জয়ীর শরীরের পিচ্ছিল সুরঙ্গে প্রবেশ করে। কিন্তু না, শরীর নয়। দিব্য ভালোবাসাকে প্রাধান্য দিতে চায়। তিনি সৃঞ্জয়ীর কানে কানে বললেন, শান্ত হও, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে সৃঞ্জয়ী। কি জরুরি কথা দিব্য? আমি ভাবছি রেজিস্ট্রার অফিসে আমরা একটা নোটিশ পাঠাই, আমাদের বিয়ের নোটিশ। তোমার মতামত তো জানা প্রয়োজন। আমার পুরোপুরি মত আছে। আগামীকালই আমরা তাহলে নোটিশ দিই। তোমার বাবা মায়ের মত নেবে না? দরকার নেই। আমি আমার জীবনের ব্যাপারে যা সিদ্ধান্ত নেব তা বাবা মা মেনে নেবেন এই বিশ্বাস আমার আছে। ভালোই হলো, বাবা মা তো আসছেনই। রেজিস্ট্রি ম্যারেজ করতে হলে তো দু একজন উইটনেসের দরকার হয়। আমার উইটনেস হবেন আমার বাবা মা। তোমার পক্ষে কে উইটনেস হবেন দিব্য? যে হোক হলেই হল, ও তো শুধু ফর্মালিটি। ধরো একজন উইটনেস হলো সুখেন ভদ্র, এসডিপিও, আরেকজন কে হবে সে দেখা যাবে। সৃঞ্জয়ী নিজের শাড়ি ব্লাউজ ঠিকঠাক করে নিয়েছে, আর হুইস্কি সে নিল না। নান রুটির ব্যবস্থা ছিল, সে ডিনার সেরে নিল। দিব্যও ডিনার সেরে নিলেন। এবার সেই রাতের মতো বিদায়ের পালা। দিব্য আবার বুকে টেনে নিলেন সৃঞ্জয়ীকে, চুমুতে চুমুতে ভরিয়ে দিলেন প্রেয়সীকে। তারপর সৃঞ্জয়ী গাড়িতে উঠল, ফিরে গেল সার্কিট হাউসে। দিব্য বাংলোর অফিস ঘরে বসে একটা সিগারেট ধরিয়েছে। ফোন বেজে উঠল। হ্যালো দাদা, সুখেন বলছি। হ্যাঁ, কি খবর? একটু খারাপ খবর। কি রকম? ধরমপুর পঞ্চায়েত প্রধান বৈকুণ্ঠ মণ্ডল আজ কোর্ট থেকে জামিন পেয়ে গেছে। তাই নাকি? আবার কোনো চার্জে ওকে ধরার চেষ্টা করো। লোকটা মহাপাজি, ওর কাস্টাডিতে থাকা উচিত। বাইরে থাকলেই ও সব এভিডেন্স নষ্ট করার চেষ্টা করবে। হ্যাঁ, সেটাই চেষ্টা করছি। গুড নাইট দাদা। ছুটির দিনের এক সকালে সৃঞ্জয়ীর বাবা মা এসে পৌঁছালেন ছোট্ট মহকুমা শহরে। অবনীমোহন এবং রুমা দুজনেই বরাবর উত্তর কলকাতার বাসিন্দা। তাদের খুব একটা গ্রামে যাওয়ার অভিজ্ঞতা নেই। সৃঞ্জয়ী যে এর আগে 5-6 বছর অন্য জেলায় একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিডিওর কাজ করেছে, তখন রুমা একটিবারের জন্য মেয়ের কাছে গিয়ে থাকতে পারেন। অবনীমোহন অবশ্য দিন সাতের জন্য একবার গিয়েছিলেন মেয়ের কাছে। ব্লকের ছোট্ট কোয়ার্টারে কাটিয়ে এসেছিল। খারাপ লাগেনি, অন্যরকম অভিজ্ঞতা। তবে বড্ড গ্রীষ্মের তাপ অনুভব করেছিল। সৃঞ্জয়ীর ব্লক এমনিতেই ছিল খরাপ্রবণ এলাকা, আর সেবার সত্যিই বৃষ্টিপাত তেমন হয়। বিদ্যুৎ চলে যেত ঘন ঘন, ফলে গরমে হাঁসফাঁস করতে হতো। আর সব থেকে খারাপ লাগতো সন্ধ্যাগুলো। অবনীমোহন বরাবরের হুল্লোড়ে মানুষ। অবসর প্রাপ্তির পর বয়স হয়ে যাওয়া সত্ত্বেও তিনি প্রায় প্রতি সন্ধ্যেবেলা বাগবাজারের গলিতে বন্ধুর বাড়িতে তাসের আড্ডায় গিয়ে বসেন। কিন্তু মেয়ের কাছে ব্লকে থাকাকালীন সন্ধ্যেগুলো যেন কাটতেই চাইতো না। কাহাতক আর বই পড়বে, মেয়ে তো তার কাজ নিয়ে ব্যস্ত থাকত। অফিস থেকে ফিরে একথা সে কথার পর একগাদা ফাইল নিয়ে বসে কাজ করত। অবনীমোহন আর কি করে,
তিনি কোয়ার্টারের ছাদে ইজি চেয়ারে গা এলিয়ে দিয়ে আকাশের তারা গুনতেন। তারপর একসময় কখন তন্দ্রা এসেছে। দুজনেই আপাদমস্ত কলকাতার মানুষ। মহকুমা শাসকের অফিস এসব সম্বন্ধে তাদের কোনো ধারণাই ছিল। এখানে এসে সব দেখে টেখে অন্যরকম অভিজ্ঞতা হল। প্রথমে সৃঞ্জয়ী তাদের নিয়ে গেল দিব্যজ্যোতির বাংলো। এত বিশাল বাংলো দেখে তো দুজনের চোখ বুঝতে, কত লোক লস্কর, সবাই তটস্থ হয়ে আছে সাহেব কখন কি হুকুম করে। দিব্য খুব ভালো ব্যবহার করলেন। অবনীমোহন এবং রুমা বিগলিত হয়ে গেলেন যখন দিব্য নিজের চেয়ার থেকে উঠে এসে দুজনকেই পায়ে হাত দিয়ে প্রণাম করল। এতটা আশা করেননি অবনীমোহনরা। একজন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, কত তার শিক্ষা দীক্ষা, কত তার ক্ষমতা প্রতিপত্তি, অথচ লোকটার সঙ্গে কথা বলে ওদের একবারও মনে হলো না তেমন কোনো অহংকার আছে। দিব্যর আপ্যায়নের সারল্য এবং উষ্ণতা ওরা সত্যিই মনে মনে অনুভব করবে। নানা রকম কথা হচ্ছে। দিব্য হঠাৎ সৃঞ্জয়ীকে বললেন, এখানে ছোটখাটো অনেক দেখার জায়গা আছে, তোমার বাবা মাকে দেখিয়ে আনো। তোমার গাড়িতে ওদের নিয়ে সকালবেলা বেরিয়ে যাবে, ঘোরাঘুরি করে বিকেলবেলা ফিরে আসবে, ভালো লাগবে ওদের। কি কি দেখার জায়গা আছে স্যার? আমি তো নিজেই ভালো জানি না। তুই এতদিন আছিস, তুই নিজেই সেসব জায়গা দেখিসনি এখনো? অবনীমোহন মেয়েকে বলল। দিব্য বললেন, আপনার মেয়ের ওসব দেখার সময় কোথায়? ও তো কাজ পাগল, সবসময় কাজ করছে। কাজ ছেড়েও আবার বেড়াতে যাবে, স্বপ্নেও ভাবা যায় না। এটা দিব্যর প্রশংসা। সৃঞ্জয়ীর মুখ আরক্ত। অবনীমোহন হাসলেন, বললেন, তা যা বলেছেন, মেয়ে আমার কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস। সাব ডিভিশনাল ইনফরমেশন অফিসার বা মহকুমা তথ্য অফিসারকে ডাকলেন দিব্য। তার থেকে জানা গেল এখানে কি কি দ্রষ্টব্য আছে। একটু দূরে বিশালাক্ষী দেবীর মন্দির আছে, খুবই জাগ্রত দেবী নাকি, লোকের মুখে শোনা যায়। বন দপ্তরের তৈরি একটা ছোট চিড়িয়াখানা আছে, সেখানে নাকি লুপ্ত প্রজাতির কিছু ভাল্লুক এবং খোঁদর আছে। এক বিশাল সরোবর আছে, এই সরোবরের ধারে একটা প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। সরোবরের টলটলে জল, সারা বছর বৃষ্টি না হলেও শুকোয় না। এই সরোবর নিয়ে এক বিশেষ গল্পকথা প্রচলিত আছে। শোনা যায় কুরুক্ষেত্রে যুদ্ধে হেরে দুর্যোধন পালিয়ে গিয়ে নাকি এই সরোবরের জলের নিচে লুকিয়েছিল। তারপর কৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন সবাই তাকে খুঁজে বের করেন এবং যুদ্ধে আহ্বান করেন। এই সরোবরের ধারেই নাকি ভীম এবং দুর্যোধনের সেই বিষম গদা যুদ্ধ হয়েছিল। এসব শুনে অবনীমোহন মুখ টিপে হাসলেন, বললেন, কোথায় হরিয়ানার কুরুক্ষেত্র আর কোথায় পশ্চিম বাংলার প্রত্যন্ত মহকুমার এই সরোবর? এসব গল্প কথা ছাড়া আর কিছুই না। রুমা বললেন, তবুও এসব কল্পনা করতেও তো ভালো লাগে। কয়েকদিন ধরে অনেক ট্যুরিজম হলো অবনীমোহন, বেশ ভালো লাগছে। গ্রাম বাংলায় তো কোনো কালে ঘোরেনি, শুধু শহরেই কেটেছে। প্রখর গ্রীষ্মেও গ্রাম বাংলার একটা শোভা আছে, রিক্ততার শোভা। দ্রষ্টব্য স্থানগুলো যেমন ওরা দেখলেন, তেমনই দেখলেন কোনো কোনো গ্রামে কি নিদারুণ দারিদ্র্যের মধ্যে মানুষ বেঁচে আছে। উন্নয়নের সুফল তো সব জায়গায় পৌঁছায়, এখনো উন্নয়নের অনেক কাজ বাকি, সেটাই যেন উপলব্ধি করছিলেন অবনীমোহন রুম। এখানকার খাওয়া দাওয়া বেশ ভালো, ছানার মুরগি বিখ্যাত। এছাড়া পোস্তর বড়া তেলে ভাজার দোকানে কিনতে পাওয়া যায়, খুবই সুস্বাদু। একদিন সন্ধ্যে থেকে ঝমঝমে বৃষ্টি শুরু হলো। সেদিন সৃঞ্জয়ী অফিস থেকে ফিরে বাবা মায়ের সঙ্গে আড্ডা দিতে বসে। উপাদেয় খাবার না হলে আড্ডা জমে না। তার খাদ্যবস্তুর সমাহার ভালো। মুড়ি, বিখ্যাত তেলে ভাজার দোকান থেকে বিশেষ অর্ডার দিয়ে ভেজে আনা পোস্ত বড়া, ছানার মুরগি, বাদাম, কাঁচা লঙ্কা। ঘরের দরজা বন্ধ, শুধু সৃঞ্জয়ীর আদেশ মতো কেয়ারটেকার চা পাঠিয়ে দিচ্ছে তাদের জন্য। অবনীমোহন, রুমা, সৃঞ্জয়ী সকলেরই মুখ চলছে। চায়ের কাপে চুমুক দিয়ে অবনীমোহন বললেন, ঝুম্পা,
এবার তোমার সঙ্গে একটা সিরিয়াস কথা বলতে চাই। কি সিরিয়াস কথা বাবা? দেখো, তোমার মা এবং আমার দুজনেরই বয়স হয়েছে। আমরা চলে গেলে তুমি একেবারে একা। বাবা, এরকম সুন্দর আড্ডার দিনে তুমি আবার এসব কি শুরু করলে? রুমা বললেন, না রে ঝুম্পা, আমরা সত্যি কথাটা বলতে চাই তোর সঙ্গে। হীরককে আমাদের মনে হয়েছিল ভালো পাত্র, কিন্তু তুমি হীরককে পছন্দ করনি। পরে দেখা গেল তোমার ডিসিশন ঠিক ছিল। হীরক মোটেও ভালো চরিত্রের ছেলে নয়, কিন্তু সে যাই হোক, তোমাকে তো এবার ডিসিশন নিতে হবে। তোমাকে বিয়ে করতে হবে। তোমার যদি কাউকে পছন্দ থাকে বলো, আমরা হয়তো সেটা মেনে নেব। আর যদি সেরকম কেউ না থাকে, তাহলে আমাদের ওপরই ভার দাও তোমার পাত্র খোঁজার। সৃঞ্জয়ী চুপ করে আছে। বাইরে একটানা বৃষ্টি পড়ে যাচ্ছে, খুব জোরে নয়, আবার খুব আস্তেও নয়, যেন আমজাদ আলীর শারদে মেঘ মল্লার বাজছে। কি হলো ঝুম্পা, কিছু একটা বলো। আচ্ছা বাবা, বিয়ে করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা আছে? যদি বিয়ে না করি? সেটা অবশ্য তোমার সিদ্ধান্ত, তবে সারা জীবন একা থাকাও খুব কষ্টকর। রুমা বললেন, কেন বিয়ে করবে না কেন? চাকরি তো আজকাল প্রায় সব মেয়েই করে, তারা কি বিয়ে করে না? বিয়ে করাটা তো জীবনের একটা স্বাভাবিক কাজ। বিয়ে জীবনকে পরিপূর্ণতা দেয়। সন্তান সন্ততি হবে, তাদের তুমি পালন করবে। এভাবেই তো জীবনের প্রবাহ সামনের দিকে এগিয়ে যায়। আমি ঠিক করেছি আমি কাকে বিয়ে করব। কাকে? এখানকার মহকুমা শাসক দিব্যজ্যোতি দত্ত। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকলেন। রুমা বললেন, দিব্যজ্যোতি তোমার থেকে বয়সে বেশ বড় নয়? হ্যাঁ, হয়তো একটু বড়, তাতে কি হয়েছে মা? তাছাড়া তোমাদের সব কথা খুলে বলাই দরকার। দিব্যজ্যোতির একবার বিয়ে হয়েছিল, সেই বিয়ে টেকে তিনি ডিভোর্স পেয়ে গেছেন। আমরা এখানকার রেজিস্টার অফিসে নোটিশ দিয়েছি, 1 মাসের মধ্যে তোমরা থাকতে থাকতেই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব। তারপর ছোটখাটো একটা গেট টুগেদার। কেমন হবে বাবা? অবনীমোহন চুপ করেছিল, রুমাও চুপ করেছিল। কি হলো, তোমরা কোনো উত্তর দিচ্ছ না কেন? তুমি যখন নিজেই সিদ্ধান্ত নিয়েছো, আমাদের কিছু বলার নেই। তুমি মানে তোমরা সুখী হলেই আমরা নিশ্চিন্ত। ঠিক সেই মুহূর্তে দরজাতে নক। কে? আমি ম্যাডাম। কেয়ারটেকার মুখ বাড়ান। কি ব্যাপার? ম্যাডাম, আপনার একটা ফোন আছে। আমার ফোন? কে করেছে? ঠিক চিনতে পারছি না, একটা লোক মনে হচ্ছে আপনার সঙ্গে কথা বলতে চাইছে। সৃঞ্জয়ী ঘরের বাইরে গেল। পার্লারের এক কোণে ফোনটা আছে, রিসিভার তুলে বলল, হ্যালো, ম্যাডাম বলছেন? খুব চাপা গলায় কে যেন কথা বলছে, গলাটা অচেনা। হ্যাঁ বলছি, আপনি? আমি ধরমপুর থেকে বলছি দিদি, আমার খুব বিপদ, বাঁচান। বিপদ? কি বিপদ? আমার মেয়েকে ওরা তুলে নিয়ে গেছে। কারা? বৈকুণ্ঠ মণ্ডল আর তার দলবল। মেয়েটাকে যে এতক্ষণ ওরা কি করলো। বৈকুণ্ঠ মণ্ডল কোথা থেকে আসবে? সে তো হাজতে। না দিদি, সে জামুনে ছাড়া আছে, ফিরে এসেই আবার নিজের রূপ ধরেছে। হ্যাঁ, কিন্তু আমি এ ব্যাপারে কি করব? আপনি পুলিশকে জানান। থানায় ফোন করেছিলাম, থানায় কেউ নেই, সবাই নাকি এসপি সাহেবের মিটিং এ গেছে। শুধু এক হাবিলদার আর কয়েকজন কনস্টেবল আছে, তারা যাচ্ছে যাব করে সময় কাটিয়ে দিচ্ছে। এদিকে অনেকক্ষণ ওরা আমার মেয়েটারে। আচ্ছা, কোথায় নিয়ে গেছে জানেন? ধরমপুর গ্রামে ঢুকে একটা কালী মন্দির আছে, ওই কালী মন্দিরের পিছনে একটা বাড়ি, সেই বাড়িতে কেউ থাকে না। বুঝেছি বুঝেছি, ঠিক আছে, রাখছি, ভয় পাবেন না, আমি দেখছি কি করা যায়। রিসিভার নামিয়ে রেখে সৃঞ্জয়ী এক মুহূর্ত ভাব তাকালো বাইরের দিকে। বৃষ্টি পড়েই যাচ্ছে, তবে খুব জোরে নয়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
বৈকুণ্ঠ মণ্ডল জামিন পেল কবে? দিব্য নিশ্চয়ই জানে, কিন্তু বলেননি তো। কিন্তু এখন কি করা যায়? এই ফোনটাকে তো অগ্রাহ্য করতে পারে না। কিন্তু সে একা এই রাতে কোথায় যাবে? কিভাবে উদ্ধার করবে বৈকুণ্ঠ মণ্ডলের কবল থেকে ওই মেয়েটিকে? যদি অকুস্থলে যেতেই হয় তাহলে তো পুলিশ ফোর্স নিয়ে যেতে হবে। সেই ফোর্স এখন পাওয়া যাবে কোথায়? দিব্যকে ফোন করবে? সঙ্গে সঙ্গে মনে পড়ল দিব্য তো জেলায় গেছে, জেলা শাসক মিটিং ডেকেছে, তাকে এখন ডিস্টার্ব করা যাবে না। তখন সে এসডিপিওকে ফোন করল। জানা গেল তিনিও জেলা হেডকোয়ার্টার্সে মিটিংয়ে গেছে। তাহলে কি করা যায়? সে সেই অসহায়া মেয়েটির কথা ভাবছিল যাকে বৈকুণ্ঠ মণ্ডল এবং তার দলবল তুলে নিয়ে গেছে। খুব তাড়াতাড়ি ধরমপুরে প্রসিড করা দরকার। এতক্ষণে কি মেয়েটাকে অক্ষত রেখেছে বৈকুণ্ঠ? তবুও একটা চেষ্টা করা তো দরকার। এরকম একটা খবর পেয়ে সে চুপ করে বসে থাকবে কিভাবে? অন্তত যদি একটা আর্মড সিকিউরিটিও পাওয়া যেত। দরকার হলে আজ ফায়ার ওপেন করবে সৃঞ্জয়, হাতে নাতে ধরতে চাইবে বৈকুণ্ঠ। কি করা যায়? ভীষণ উত্তেজিত হয়ে পড়েছে সৃঞ্জয়। সে তারপর লোকাল থানাকে ফোন করল। হ্যালো, বড়বাবু আছেন? কে বলছেন? আমি ম্যাজিস্ট্রেট সৃঞ্জয় সেন বলছি। হ্যাঁ নমস্কার ম্যাডাম, কিন্তু বড়বাবু তো নেই, মেজবাবুও নেই, সবাই এসপি সাহেবের কনফারেন্সে গেছে। কোনো অফিসার নেই? হ্যাঁ একজন আছেন, মলয় বাবু। দেব ওকে? দিন তাড়াতাড়ি। হ্যালো, এসআই মলয় দাস বলছি। আমি ম্যাজিস্ট্রেট সৃঞ্জয়। হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন। আচ্ছা, আমাকে একজন সিকিউরিটি দিতে পারেন? সিকিউরিটি? কেন ম্যাডাম, জানতে পারি কি? আমি একটু ধরমপুর যাব, ওখানে একটা গন্ডগোল হয়েছে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি ম্যাডাম। আচ্ছা, দেবাশিস বলে ছেলেটিকে পাঠিয়ে দিতে পারেন? ও আমার সঙ্গে আগেও ডিউটি করেছে। দেবাশিস সার্কেল? হ্যাঁ ম্যাডাম, ওকেই পাঠিয়ে দিচ্ছি। একটু কুইক পাঠাবেন প্লিজ। রিসিভার নামিয়ে সৃঞ্জয় দেখল অবনীবাবু আর রুমা এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার, কোনো গন্ডগোলের খবর? আমাকে এখন একটু বেরোতে হবে বোধহয়। রুমা জিজ্ঞেস করলেন, এত রাতে কোথায় যাবি? আমাদের চাকরিতে দিনরাত বলে তো কিছু নেই মা, যে কোনো সময় আমাদের ডিউটি পড়তে পারে। অবনীমোহন জিজ্ঞেস করলেন, কিন্তু কি এমন হলো যে তোকে এক্ষুনি বেরোতে হবে? সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে বাবা। একজন মেয়েকে কয়েকজন গুন্ডা তুলে নিয়ে গেছে। এই খবর জানার পর আর চুপ করে কি বসে থাকা যায়? আমাকে মেয়েটাকে উদ্ধারের জন্য কিছু একটা করতেই হবে। কিন্তু এটা তো পুলিশের কাজ, তুই নিজে একজন মেয়ে হয়ে। আজকের দিনটাই খারাপ বাবা। এসডিও, এসডিপিও, সব থানার ওসি এবং অন্যান্য অফিসাররা জেলায় মিটিং করতে গেছে। এখন তারা কখন ফেরে তার জন্য বসে থাকলে তো আর মেয়েটিকে উদ্ধার করা যাবে না। আমি যাচ্ছি, কিন্তু একেবারে একা নয়, সঙ্গে একজন আর্মড সিকিউরিটি আছে। সে খুব চৌখস ছেলে, এমন কিছু হলে গুলি চালাতে দ্বিধা করবেন। রুমা বললেন, কখন ফিরবি মা? রাতের খাওয়া দাওয়ার কি হবে? এই তো সবে 7:30 বেজেছে মা। ঝামেলা মিটিয়ে আমি রাত 9টার মধ্যেই ফিরে আসব। 15 মিনিটের মধ্যে গাড়ি এবং পুলিশের পোশাকে কোমরের খাপে রিভলভার নিয়ে দেবাশিস হাজির। সৃঞ্জয়কে স্যালুট দিল। সৃঞ্জয় ট্রাউজার এবং টপ পরে, কোমরে চওড়া কোমরবন্ধ। গাড়িতে ওঠার সময় অবনীমোহন বললেন, খুকি, আমি যদি তোর সঙ্গে যাই আপত্তি আছে? তুমি কি পাগল হয়েছো বাবা? আমাকে আমার ডিউটি করতে দাও, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসছি। বেশি দেরি হলে তোমরা ডিনার সেরে নিও। গুড নাইট। ফাঁকা হাইওয়ে দিয়ে গাড়ি খুব দ্রুতগতিতে ছুটছে। যেতে যেতে সৃঞ্জয়ী সংক্ষেপে ঘটনাটা বলল দেবাশিসকে। সব শুনে দেবাশিস বলল, আপনি একেবারে ঘাবড়াবেন না ম্যাডাম, আমার সঙ্গে লোডেড রিভলভার আছে।
আজ ওই শালা বৈকুণ্ঠ মণ্ডলকে হাতে নাতে ধর, এবার আরো জামিন পাবেন। মাথার উপর তারাভরা আকাশ, কি শান্ত আর নির্জনতা ছড়িয়ে আছে প্রকৃতিতে। সৃঞ্জয়ের মনে হলো পৃথিবী কত ভালো, মায়াময় ও বাজরজ্ঞ হতে পারত যদি পৃথিবীতে হিংসা না থাকত, লালসা না থাকত, অসূয়া না থাকত। তার মনে হলো একবার মোবাইলে দিব্যর সঙ্গে কথা বলে চেষ্টা করে দেখল, কিন্তু দিব্যর ফোনের সুইচ অফ। একবার যদি দিব্যকে খবরটা জানিয়ে দেওয়া যেত, কিন্তু এখন আর কিছু করার নেই, ভয়ে পিছিয়ে আসবার কোনো সুযোগ নেই। এখন সৃঞ্জয়কে তার কর্তব্য করতেই হবে। বৈকুণ্ঠ মণ্ডলের মতো মানুষেরা পৃথিবীতে যতদিন অবাধে বিচরণ করবে, ততদিন সাধারণ মানুষের দুর্ভোগের অন্ত নেই। একবার জেল খেটেও তার শিক্ষা হয়নি, জামিনে ছাড়া পেয়ে সে কুকর্ম শুরু করেছে। কিন্তু সৃঞ্জয় এসব বরদাস্ত করবে না। সে ওই শয়তান লোকটাকে হাতে নাতে ধরতে চায়, শাস্তি দিতে চায়। চালক জানালো যে গাড়ি ধরমপুর গ্রামে ঢুকে পড়েছে, চারদিক নিষুদ্ধ। এ গায়ে এখনো বিদ্যুৎ আসে, সারি সারি খড়ে ছাওয়া মাটির বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। টেমি জ্বালতে কেরোসিন খরচ হবে বলে সন্ধে শুরু হলেই মানুষ অন্ধকার ঘরে ঘুমের রাজ্যে তলিয়ে যায়। একটা তেমাথার মোড়ে এসে গাড়ি দাঁড়িয়ে পড়ল। চালক জিজ্ঞেস করল, এবার কোন দিকে যাব ম্যাডাম? কোন দিকে যাবেন? যে ফোন করেছিল সে কি যেন বলেছিল? হ্যাঁ, মনে পড়েছে। বলেছিল ধরমপুর গ্রামে একটা কালী মন্দির আছে, সেই কালী মন্দিরের পিছনে একটা ফাঁকা বাড়িতে। আচ্ছা, এই গ্রামে কোনো কালী মন্দির আছে? দেবাশিস বলল, কালী মন্দির? হ্যাঁ, আছে তো। কোন দিকে? এই তো ডান দিকে কিছুটা গিয়ে। গাড়ি ডান দিকে চলতে লাগলো। রাস্তায় আলো না থাকলেও অল্প চাঁদের আলোয় কিছুটা দেখা যাচ্ছে। ওই তো একটা মন্দিরের মতো, ঝোপঝাড়ে ভরা। ওই কালী মন্দিরের দিকেই যেতে হবে। মন্দিরের সামনে এসে গাড়ি দাঁড়ালো। সঙ্গে সঙ্গে মাটি ফুঁড়ে ৬-৭ জন লোকের আবির্ভাব। তারা ঘিরে ধরল গাড়ি। দেবাশিস গাড়ি থেকে নেমে পড়েছে। কয়েকজন জিজ্ঞেস করল, ম্যাডাম এসেছে ম্যাডাম? হ্যাঁ, এই তো আমি। ইতিমধ্যে অদ্ভুত কাণ্ড শুরু হয়েছে। কেউ কিছু বুঝে উঠবার আগেই দেবাশিসকে ৩-৪ জন ঘিরে ধরেছে। একজন তার রিভলভার ছিনিয়ে নিয়েছে এবং বাকিরা মারতে মারতে তাকে মাটিতে ফেলে দিয়েছে। প্রতিরোধ করার কোনো সুযোগই পাচ্ছে না দেবাশিস। একজন একটা বাঁশ দিয়ে তাকে মারছে। দেবাশিসের শরীরটা কুঁকড়ে গেল, ওকে অজ্ঞান হয়ে গেল। চালককে দুজন একটা গাছের গুড়ির সঙ্গে বেঁধে ফেলেছে। সৃঞ্জয় যেন কিছু বুঝে উঠবার আগে এসব চকিতে ঘটে যাচ্ছে। সৃঞ্জয় চিৎকার করে উঠল। চিৎকার না, তাকে আর্তনাদ বলাই ঠিক। হে কি, এসব কে করছেন আপনারা? কে আপনারা? আমরা বৈকুণ্ঠ মণ্ডলের লোক। সে তোকে রিসিভ করার জন্য বসে আছে। চল শালি। চেষ্টা ব্যর্থ জেনেও সৃঞ্জয় ছুটে পালাতে চাইল সামনে, কিন্তু একসঙ্গে ৫-৬ জন তার উপর ঝাঁপিয়ে পড়ল। তাকে কাঁধের ওপর তুলে নিল। একজন তার একটা স্তন খামচে ধরে বলল, আহ, মালটা একেবারে ডাঁসা মাইরা। সৃঞ্জয় ছটফট করে নিজেকে ছাড়াতে চায়। তার হাত দুটো একজন চেপে ধরে থাকে, তার পা দুটো চেপে ধরে রেখেছে। দুজনের কাঁধে চেপে সে কোথায় যাচ্ছে জানে না। এতক্ষণে সে বুঝতে পারল সে ফাঁদে পড়েছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এরা তাকে নিয়ে কি করবে? একেবারে মেরে ফেলবে। হ্যাঁ, একেবারে মেরেই ফেলবে। কারণ বৈকুণ্ঠ মণ্ডলের কাছ থেকে অসুচি শরীর নিয়ে ফিরে গিয়ে সে আর বাবা মা এবং দিব্যর কাছে মুখ দেখাতে পারবে না। বেশ কিছুক্ষণ কাঁধে কাঁধে আসার পর একটা বাড়ির সামনে পৌঁছা সৃঞ্জয়কে দাঁড় করালো। দুজন ষণ্ডা লোক এত জোরেই তার দুহাত চেপে আছে যে সৃঞ্জয়ের মনে হচ্ছিল তার হাত দুটোই ভেঙে যাবে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বাড়ির দরজা ঠেলতেই একটা বড় ঘর।
সেই ঘরে একটা খাটিয়ায় বসে আছে বৈকুণ্ঠ। তার পরনে সিল্কের লুঙ্গি আর ফোট, সামনে ছোট টেবিলে মদের বোতল, গ্লাস আর প্লেটে ডাল। সৃঞ্জয়কে দেখে নমস্কারের ভঙ্গিতে বৈকুণ্ঠ বলল, আসেন আসেন ম্যাডাম, আসতে আজ্ঞা হোক। বৈকুণ্ঠ, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। আমি সরকারি অফিসার, আমাকে এভাবে তুমি ধরে আনতে পারো না। আপনি সরকারি অফিসার তো আছেন, আরো আগে আপনি একজন সুন্দরী আছেন। আপনি আমাকে জেলে পাঠিয়েছেন, আমার প্রধান পদ গেছে। আপনাকে আমি একটু দেখবো না? একটু মাল নেবেন? অনেক ধকল গেছে আপনার উপর। সৃঞ্জয়ী রাগে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে থুতু ছিল। সেই থুতু গিয়ে পড়ল বৈকুণ্ঠর মুখে, আর তাতেই রাগে সে যেন খ্যাপা ষাঁড় হয়ে গেল। সে তার সাগরেদদের বলল, এই শালীর হাত দুটো পিছমোড়া করে বেঁধে দে। মুহূর্তে তারা তার আদেশ পালন করল। তারপর সে আবার হুকুম করল, ওর জামা প্যান্ট সব এক এক করে খুলে নে, নাঙ্গা করে দে ওকে। তারপর ওকে আমি। এটি সৃঞ্জয়ী আর্তনাদ করে উঠল। বারবার অনুরোধ করতে লাগলেও বৈকুণ্ঠকে নারীত্বের এত বড় অপমান সে যেন না করে। কিন্তু বৈকুণ্ঠর কানে তখন কোনো কথাই যাচ্ছে না। সে বাঘের মতো হিংস্র হয়ে উঠেছে। পেগের পর পেগ মদ খেয়ে যাচ্ছে। তার চোখ দুটো ঘোর লাল, ঘন ঘন শ্বাস পড়ছে। তার সাগরেদরা এক এক করে সৃঞ্জয়কে নিরাবরণ করছে। প্রথমে সেই সাদা টপ, তারপর স্তনের উপর এঁটে বসে থাকা ব্রা খুলে নিল তার। সৃঞ্জয়ী লজ্জায় হতাশায় চোখ বুজিয়ে ফেলল। তারপর ট্রাউজার টেনে হিঁচড়ে খুলে নিল তার। এরপর প্যান্ট। সম্পূর্ণ নগ্ন সৃঞ্জয়ীকে দেখে বৈকুণ্ঠ যেন অসুরের মতো ভীষণ হয়ে উঠল। সে তার লুঙ্গি টেনে খুলে ফেলল। তারপর ঝাঁপিয়ে পড়ল সৃঞ্জয়ীর শরীরের উপর। সৃঞ্জয়ী আবার একদলা থুতু ছিটল বৈকুণ্ঠের চোখে আর মুখে। এতে বৈকুণ্ঠ মেঘের মতো গর্জন করে উঠল এবং সৃঞ্জয়ীর মাথাটা জোরে ঠুকে দিল সিমেন্টের মেঝেতে। প্রবল যন্ত্রণায় জ্ঞান হারিয়ে ফেলল সৃঞ্জয়ী। তারপর আর কিছু মনে নেই তার। মাথায় ইট দিয়ে মেরেছে ওরা, কপালে রক্তে ভেসে যাচ্ছে। সারা শরীরে ভীষণ যন্ত্রণা। তবুও অনেক কষ্টে চোখ মেলল দেবাশিস। এভাবে শুয়ে থাকলে তো চলবে না। তার সার্ভিস রিভলভার চুরি হয়ে গেছে, ম্যাডামকে ওরা তুলে নিয়ে চলে গেছে। এখনই এ জায়গা ছেড়ে পালাতে হবে। হেডকোয়ার্টার্সে রিপোর্ট করতে হবে সব কিছু। শরীরের সব শক্তি সংহত করে দেবাশিস উঠে দাঁড়াল। টলতে টলতে গেল গাছের গুড়ির দিকে, যেখানে চালককে বেঁধে রেখেছে। বাঁধন মুক্ত করল চালককে। তারপর গাড়ি তীর বেগে ছুটতে শুরু করল। বাংলোর পাহারাদার বলল, সাহেব ঘুমোচ্ছে। দেবাশিস বলল, সাহেবকে খবর দাও, ডেপুটি ম্যাজিস্ট্রেট ম্যাডামকে তুলে নিয়ে গেছে বৈকুণ্ঠ মণ্ডল। আমরা কোনো রকমে বেঁচে ফিরেছি। এসডিপিও সুখেন পাঞ্জাবি পরনে নিচের ঘরে নেমে দেবাশিসের রক্তাক্ত চেহারা দেখে আটকে উঠল। কি হয়েছে দেবাশিস? যতটা সংক্ষেপে পারি দেবাশিস সব বলল সুখেন। গম্ভীর মুখে সুখেন ডায়াল করল মহকুমা শাসকের পাম। দিব্য ঘুমন। তিনি ফোনের সামনেই বসেছেন। সার্কিট হাউস থেকে বারবার অবনীবাবু ফোন করে তাকে জানাচ্ছিলেন যে তার মেয়ে এখনো ফেরে। দিব্য নিজেই ফোন ধরল। কি খবর সুখেন? খবর খুব সাংঘাতিক দাদা। সব শুনে দিব্য ঘামছিলেন, তার হাত কাঁপছিল। এত নার্ভাস তিনি জীবনে হন। দাদা, আমাদের এক্ষুনি বেরোতে হবে। সঙ্গে আমি ওএসি কে নিচ্ছি, সার্কেল ইন্সপেক্টরকেও নিচ্ছি, আর এক সেকশন আর্মড ফোর্সকে নিচ্ছি। আপনিও যাবেন তো? নিশ্চয়ই। আজ সারা রাত রেড করে দরকার হলে পাতাল ফুঁড়ে বৈকুণ্ঠ মণ্ডলকে তুলে আনতে হবে। তোমার কি মনে হয় সুখেন, সৃঞ্জয়ী বেঁচে আছে তো? দিব্যর গলা কেঁপে গেল। দাদা, আপনি কেন দুশ্চিন্তা করছেন? লেট আস হোপ ফর দ্য বেস্ট। আমাদের একজন কনস্টেবলের সার্ভিস রিভলভার লুট হয়েছে, এটাও বড় কম কথা নয়। উই মাস্ট রিকভার ইট অ্যান্ড অ্যারেস্ট দ্য গিলটি পারসনস।
বৈকুণ্ঠ মণ্ডল প্রশাসনের রক্তচোখ এখনো দেখেনি। চলুন দাদা, আর দেরি না করে আমরা বেরিয়ে পড়ি। সিস্টার, আমার ভীষণ জল পিপাসা পাচ্ছে, আমাকে একটু জল দেবে? হ্যাঁ ম্যাডাম, দিচ্ছি। নীল স্কার্টের সিস্টার মেয়েটি সৃঞ্জয়েরই বয়স, বেশ সুশ্রী চেহারা, মাথায় বয়কাট চুল। সে তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে আসে, পেশেন্টের মাথার দিকটা উঁচু করে দেয়। আমি কি আপনাকে জলটা খাইয়ে দেব নাকি আপনি নিজেই পারবেন? আমি নিজেই পারবো। মাথাটা ধীরে ধীরে তোলে সৃঞ্জয়, পিঠে ঈষৎ চার দিয়ে উঠে বসে। তাতে মুহূর্তের জন্য তার মুখে যন্ত্রণার অভিব্যক্তি ফুটে ওঠে। গেলাস এক হাতে ধরে সে দ্রুত জলটুকু শেষ করে দেয়। আর জল দেব? না ধন্যবাদ। আচ্ছা সিস্টার, বলুন ম্যাডাম, আমি কতদিন এখানে আছি? আজ নিয়ে 3 দিন। এটা তো একটা নার্সিং হোম, না? হ্যাঁ, এই শহরের বেস্ট নার্সিং হোম এটা। আপনাকে যিনি দেখছেন, ডক্টর মনিকা সান্যাল, তিনিও এখানকার বেস্ট গাইনোকোলজিস্ট। সৃঞ্জয় চুপচাপ শুয়ে থাকে, সিলিং এর দিকে তাকিয়ে। একটা সাদা চাদরে তার গলা পর্যন্ত ঢাকা। এই শীততাপ নিয়ন্ত্রিত কেবিনে একমাত্র সৃঞ্জয় শুয়ে আছে, আর কোনো পেশেন্ট। সিস্টার জিজ্ঞেস করল, এখন আপনার কি কষ্ট ম্যাডাম? সৃঞ্জয় সিলিং এর দিকেই তাকিয়ে আছে, যেন কথাটা তার কানে গেল। আবার জিজ্ঞেস করলো সিস্টার, ম্যাডাম আপনার কি কষ্ট? কিছু বলছেন? এখন আপনার শরীরে কোনো কষ্ট আছে? ভীষণ ব্যথা সিস্টার, সারা শরীরে ব্যথা, হাত নাড়াতে পারছি না, পা নাড়াতে পারছি না, আর মাঝে মাঝে মাথার যন্ত্রণা হচ্ছে খুব। তা তো হবেই ম্যাডাম, আপনার শরীরের উপর ধকল তো কম যায়নি, তবে ডক্টর সান্যাল বলেছেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। উফ, মাথা যেন ছিঁড়ে যাচ্ছে, মনে হচ্ছে বমি হবে। না না, বমি হবে না। আসলে এখন একটা ইনজেকশন দেওয়ার সময় হয়ে গেছে, ইনজেকশনটা দিলেই আপনি ঘুমিয়ে পড়বেন। আর কত ইনজেকশন নেব সিস্টার? আমার সারা গায়ে ব্যথা। সব ঠিক হয়ে যাবে, আপনি একটু স্থির থাকুন। সিস্টার সন্তর্পণে ইনজেকশন পুশ করে। ক্রমশ কিরকম নিস্তেজ হয়ে পড়ে সৃঞ্জয়। তারপর একসময় তার চোখ দুটো চলে আসে, সে ঘুমের মধ্যে তলিয়ে যায়। এই নার্সিংহোম দোতলা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই মহকুমা শহরের অভিজাত মানুষেরাই সাধারণত এখানে রোগের চিকিৎসা করাতে আসে। দিব্যজ্যোতির বিশেষ তত্ত্বাবধানে এখানে সৃঞ্জয়কে ভর্তি করানো হয়েছে। নিচে গাড়ি এসে দাঁড়ানোর সব খানিক বাদে দিব্যজ্যোতি প্রবেশ করে এই ঘরে। যেহেতু মহকুমা শাসক নিজে এসেছেন নার্সিংহোমে, তাই এখানকার ম্যানেজারও তার সঙ্গে আছে। দিব্যজ্যোতির মুখে উদ্বেগের ছাপ। এই কদিনেই তিনি বেশ কিছুটা রোগা হয়ে গেছে। সিস্টার ঘুমন্ত সৃঞ্জয়ের মাথার কাছে একটা চেয়ারে বসেছে। দিব্যজ্যোতিকে দেখে উঠে দাঁড়ান। এখন উনি কেমন আছেন সিস্টার? ভালো আছেন, একটু শরীরে এবং মাথায় যন্ত্রণার কথা বলছিলেন। তবে এটা স্যার ডক্টর সান্যাল বলেছেন ট্রমা এফেক্ট। উনি সকালের এই সময় একটা ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে বলেছেন পেশেন্ট। আমি এইমাত্র ইনজেকশনটা দিলাম। আচ্ছা, ডক্টর মনিকা সান্যালের সঙ্গে কি একটু কথা বলা যায়? এখন তো ওকে পাবেন না স্যার, ম্যানেজার জানান। তবে ওর মোবাইলে কথা বলতে পারে। এখন উনি কোথায় আছেন? এখন উনি নিজের চেম্বারে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্সে। ঠিক বিকেল 4টার সময় উনি আমাদের নার্সিংহোমে আসবেন, ঘন্টা 2 থাকবেন। মোবাইলে সব কথা বলা যায় না, তাহলে বিকেলেই আমি আসবো ওর সঙ্গে কথা বলবো। পেশেন্ট কবে রিলিজ পাবে সেটা জানা দরকার। দিব্য সৃঞ্জয় বিছানার পাশে এসে দাঁড়ান। খুব কষ্ট পেয়েছে মেয়েটা। অত সুন্দর ফর্সা মুখে একটা কালো ছোপ পড়ে গেছে।
কপালে গভীর ক্ষত ছিল। একটা কান্না দলা বেঁধে উঠল গলার কাছে। নিজের দুঃখ নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখতে হবে, তাকে প্রকাশ করা পুরুষের কাজ নয়। কোথা থেকে কি হয়ে গেল, সব তছনছ হয়ে গেল। কেন হয়? মানুষের কি স্বপ্ন দেখার শেষ আছে? আবার স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, সৃঞ্জয়ীকে পাশে নিয়ে। সৃঞ্জয়ী এত বুদ্ধিমান, কিন্তু সেদিন কেন বুঝতে পারল না যে তাকে ফাঁদে ফেলার জন্যই ফোনটা করা হয়েছিল? মাত্র কয়েকদিন আগে সেই ভয়ানক রাতটার কথা দিব্য বোধহয় কোনোদিনই ভুলতে পারবে না। আহত দেবাশিসকে নিজের গাড়িতে তুলে নিয়ে এসডিপিও এবং এক গাড়ির সশস্ত্র পুলিশ নিয়ে দিব্য ছুটেছিলেন বৈকুণ্ঠ মণ্ডলের ডেরা। কালী মন্দিরের পিছনে সেই বাড়িটা পুলিশ ঘিরে ফেলেছিল। দরজা ভেঙে দিব্য ও অন্যান্যরা ঢুকেছিলেন সেই ঘরে। সেই রাতেই পুলিশ এসে পড়বে এটা বোধহয় বৈকুণ্ঠ আন্দাজ করতে পারে। সে মদে চুর হয়ে একপাশে শুয়ে ঘুমোচ্ছে। তার সাঙ্গপাঙ্গরাও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ঘুমোচ্ছে। প্রতিরোধ করার কোনো সুযোগই তারা পায়। পুলিশ সবাইকে হাতে নাতে ধরেছে। দিব্যর অন্তরাত্মা কেঁপে উঠেছিল যখন তিনি দেখেছিলেন সংজ্ঞাহীন সৃঞ্জয়ী পড়ে আছে চাকা। তার কপাল কেটে রক্তের ধারা, সে সম্পূর্ণ নগ্ন। দিব্য তাড়াতাড়ি সৃঞ্জয়ীর ট্রাউজার আর টপ দিয়ে তার শরীরটা ঢাকা দিয়েছিল। শব্দ করে কেঁদে উঠেছে। কোলে তুলে নিয়েছিলেন সৃঞ্জয়ী। এসডিপিও সুখেন দিব্যর পিঠে হাত রেখে বলেছিল, দাদা, প্লিজ কিপ ইউর কুল, উই হ্যাভ অ্যারেস্টেড দ্য কালপ্রিটস। ইতিমধ্যে সুখেন অদ্ভুত তৎপরতায় সৃঞ্জয়ীকে ট্রাউজার ও টপ পরিয়ে দেয়। তারপর নিজের জিপের পিছনের আসনে শুইয়ে দেয়। সুখেন দিব্যর কানে কানে বলে, দাদা, she has been tortured. She has to be immediately hospitalized. কিন্তু সেই কালপ্রিটটা কোথায় গেল? দিব্য গর্জে ওঠে। তারপর এগিয়ে গিয়ে বৈকুণ্ঠর চুলের ঝুঁটি ধরে তাকে দুটো লাথি কষা। আরো মারতে যাচ্ছে। সুখেন বাধা দেয়, বলে, দাদা প্লিজ, আপনি গায়ে হাত দেবেন না, এরা খুব চালাক, মামলাবাজ, হিউম্যান রাইটসে চলে যাবে। বৈকুণ্ঠ মণ্ডল ও তার সঙ্গীরা জামিন পায়। ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত যে সৃঞ্জয়ীর উপর একবার নয়, পরপর দুবার বলাৎকার হয়েছে। এখন পুলিশ অপেক্ষা করছে টিআই প্যারেডের জন্য। সৃঞ্জয়ী সুস্থ হলেই তাকে টিআই প্যারেডে উপস্থিত করানো হবে। সেখানে তার সামনে পরপর দাঁড় করিয়ে দেওয়া হবে বৈকুণ্ঠ মণ্ডল ও তার সঙ্গী। সৃঞ্জয়ী যদি তাদের অপরাধী হিসেবে আইডেন্টিফাই করে, তাহলে কেসটা আরো জোরদার হবে। দিব্য নার্সিংহোমের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামছে। দেখল অবনীবাবু ও রুমা উঠে আসছে। মেয়েকে দেখবেন? হ্যাঁ বাবা। ও কেমন আছে বাবা? ক্রমশ সেরে উঠছে, আর কয়েকদিনের মধ্যেই রিলিজ করে দেবে। যান দেখে আসুন, আমি অপেক্ষা করছি নিচে, আমার গাড়িতে ফিরবে। মেয়েকে দেখিয়ে দিব্যর গাড়িতেই ওরা ফিরল। অবনীমোহন দিব্যর দিকে তাকিয়ে বললেন, বাবা, সরকারি চাকরি করতে এসে আমার মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল। খবরের কাগজ আর টিভিতে বারবার বলছে এখানে কি ঘটেছে। কারোর আর জানতে বাকি নেই আমার মেয়ে। নিজেকে সামলিয়ে ফোঁপাতে লাগল। অবনীমোহন মুখ নিচু করলেন, বোধহয় প্রাণপণে কান্না সামলাচ্ছিল। বেশ কিছুক্ষণ অস্বস্তিকর নীরবতা। তারপর দিব্য বললেন, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব। আপনাদের মেয়ে কি আপনাদের জানিয়েছিল যে আমরা দুজন ম্যারেজ রেজিস্ট্রারের কাছে নোটিশ দিয়েছি? হ্যাঁ জানি। আগে হ্যাঁ, আমরা তো অনেক আগেই ডিসিশন নিয়েছিলাম যে আমরা বিয়ে করব। এরপর যা ঘটেছে, তারপরেও আপনি আমার মেয়েকে বিয়ে করবেন? কেন করব না? আর ঠিক 7 দিনের মধ্যে আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব। আশা করি এতে আপনাদের আপত্তি নেই। 7 দিনের মধ্যে সৃঞ্জয়ী সুস্থ হয়ে উঠবে। বাবা, তুমি মানুষ নও, ভগবান। অবনীমোহন দিব্যর হাত দুটো ধরে বললেন। রুমা এখনো কাঁদছে,
তবে এ কান্না আনন্দের, আশ্বাসের আশা, নতুন উদ্যমে বেঁচে থাকার আবেগ। 3 দিন পর সৃঞ্জয়ী নার্সিংহোম থেকে ছাড়া পায়। এখন সে প্রায় সুস্থ। পরদিন সকালে টিআই প্যারেড ছিল। টিআই প্যারেডের ব্যবস্থা করা হয় আদালতের নির্দেশে পুলিশের অফিসে। অপরাধীদের সকলকে সারি দিয়ে দাঁড় করানো হয়। তারপর যার উপর অপরাধ সংগঠিত হয়েছে তাকে এনে হাজির করা হয় অপরাধীদের সামনে। অপরাধীদের চিহ্নিত করতে হয়। তারপর আদালত তাদের শাস্তি বিবেচনা করে। সকাল 11টা নাগাদ টিআই প্যারেড। সকাল 10টার সময় দিব্য এবং এসডিপিও সুখেন সার্কিট হাউসে হাজির। দিব্য বললেন, টিআই প্যারেডে অপরাধীদের আইডেন্টিফাই করার উপর কেসটার মেরিট অনেকটাই নির্ভর করছে। এটা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না সৃঞ্জয়। আশা করি নার্ভ ঠিক রেখে তুমি তোমার কাজটা করো। সৃঞ্জয় কোনো উত্তর দিল। ওরা রওনা হয়ে গেল। পরপর দাঁড়িয়ে আছে বৈকুণ্ঠ এবং তার সঙ্গী। তাদের দিকে তাকিয়ে সৃঞ্জয়ীর চোখে আগুন জ্বলে উঠল। সে এক এক করে প্রত্যেককে চিনিয়ে দিল। তারপর সার্কিট হাউসে ফিরে চিকেন স্যুপ খেয়ে গভীর ঘুমে তলিয়ে গেল সৃঞ্জয়। সন্ধেবেলায় দিব্য যখন ঘরে ঢুকল, সৃঞ্জয়ী একটা সিঙ্গেল সোফায় বসে আছে। তার পরনে ম্যাক্সি, কোলের ওপর একটা বই। সৃঞ্জয়ী মুখ তুলে তাকায়। ইস, কি শীর্ণ এবং দুর্বল দেখাচ্ছে তাকে। 2 চোখের নিচে গাঢ় কালি। বলুন, অফিসে জয়েন করতে হবে কবে? অফিসে জয়েন করার কথা এখন থাক, কিন্তু আগামী জুন মাসের 4 তারিখে, অর্থাৎ 1 সপ্তাহ বাদে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের ব্যাপারটা আছে। ও বিয়ে তো হবে না দিব্য। হবে না? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। তুমি আমাকে করুণা করতে চাইছো দিব্য। আমি তো করুণা চাই না। বাকি জীবনটা আমি নিজের মতো করে ঠিক চালিয়ে নেব। করুণার কথা বলছো কেন? আমি তো তোমাকে ভালোবাসি। ভালোবাসার শর্তে তো করুণার কথা আসে না। আমার শরীর অসুচি হয়ে গেছে দিব্য। সেদিন শিয়াল কুকুরের মতো ওরা আমার শরীরে দাঁত নখ বসিয়েছে। এই অসুচি শরীর নিয়ে আমি তো তোমার কাছে আর যেতে পারি না দিব্য, কখনোই নয়। আমি তোমার জীবনকে আর কলুষিত করতেই চাই না। ভালোবাসা আর শরীরকে এক করো না সৃঞ্জয়ী। শরীরকে কজন মানুষ ঠিক মতো ভালোবাসতে পারে? আমার সেই অহংকার আছে। আমি নিজের স্বার্থ ভুলে তোমাকে ভালোবাসতে পেরেছি। এটা আমার মুখের কথা না, এটা আমার একটা আশ্চর্য অনুভূতি। কে বলল তোমার শরীর অসুচি হয়ে গেছে? যে যাই ভাবুক, তোমার এই শরীর এখনো আমার কাছে পবিত্র, কারণ তুমি পরিস্থিতির শিকার। যা ঘটেছে তাতে তোমার কিছু করার ছিল না। তুমি ছিলে অসহায়। এসো, তোমার ওই শুকনো ঠোঁটে আমি কতদিন চুমু খাইনি। তৃষ্ণায় আমার বুক ফেটে যাচ্ছে সৃঞ্জয়, তুমি আমার তৃষ্ণা মেটাও। এই বলে দিব্য নিজের বুকে টেনে নিলেন সৃঞ্জয়ীকে। অসহায় ছোট্ট শিশুর মতো সৃঞ্জয়ী মুখ লুকালো দিব্যর বিশাল বুকের আশ্রয়। ফোপাতে ফোপাতে সৃঞ্জয়ী বলছিল, সত্যি তুমি আমাকে এত ভালোবাসো দিব্য, এত ভালোবাসো? দিব্য পাগলের মতো প্রবল সংরাগে নিজের ঠোঁট সৃঞ্জয়ীর ঠোঁটে চেপে ধরে ফিসফিসিয়ে বললেন, একমাত্র ভালোবাসাই মানুষের জীবনকে সুন্দর করে তুলতে পারে সৃঞ্জয়ী, একমাত্র ভালোবাসা। এখানেই শেষ হলো নীলাঞ্জন চট্টোপাধ্যায়ের লেখা নীলপ্রেমিক। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।